6 মাসের বাচ্চার মা হয়ে নিজের বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে আসতে লজ্জা করে না তোমার ইরা? যেই স্বামী তোমাকে রিক্সা চালিয়ে বিসিএস ক্যাডেট বানালো তার সাথে তুমি প্রতারণা করলে? এত খারাপ তুমি ইরা? দেখো আনোয়ার, তুমি আমার পড়াশোনার খরচ দিয়ে অনেক উপকার করেছো, কিন্তু এখন আমি বিসিএস ক্যাডার। আর তুমি একজন রিক্সা চালক। সবাইকে কি বলবো? আমার জামাই একজন রিক্সা চালক। তুমি কখনো আমার যোগ্য ছিলে না আনোয়ার। আর এখন তো আমি সরকারি চাকরি করব। আমার পাশে তোমাকে মানাবে না। বাহ! বিশেষ ক্যাডার তুমি। তোমার সাথে আমার যায় না। কিন্তু যখন তোমার মামা-মামি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তখন তোমার কাছে কিছুই ছিল না। তখন তুমি যোগ্য ছিলে না। আমি তো একজন অনাথ মেয়েকে বিয়ে করেছিলাম। যার চাল-চুলো কিছুই ছিল না। তখন তো তোমাকে ঠিকই বিয়ে করেছি আমি। হুম, আমি মেনে নিলাম তুমি তখন বিয়ে করেছিলে, কিন্তু তখন তো তুমি আমার রূপ দেখে প্রেমে পড়ে গিয়ে বিয়ে করলে। আর এখন আমার তোমার সাথে সংসার করা সম্ভব না। আমার বয়ফ্রেন্ড অনেক বড় লোক, কত টাকা তার। তাকে রেখে তোমার মতো একজন রিক্সা চালকের বউ হয়ে থাকতে পারবো না। রূপ সারা জীবন থাকে না। আমি তোমাকে কখনো রূপ দেখে ভালোবাসি নাই। শুধু তোমার মন দেখেছি। কিন্তু তোমার মন তো ভালো না। যার কাছে সৌন্দর্য সুখের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তার কাছে আমি কিছু আশা করি না। ঠিক আছে, ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেওয়া হবে, সাইন করে নিও। ও, তুমি তো পড়াশোনা জানো না, নিজের নামটা লিখতে পারো না। সরি, টিপসই করে দিও। আর তোমার মেয়েকে কোনো দরকার নেই, নিজের সাথে রেখে দিও। জীবন রে, আর কত খেলা দেখাবি আমাকে? যার জন্য রিক্সা চালাতে চালাতে হাত ব্যথা হয়ে গেল, সে অন্য কারো হাত ধরে বসে আছে। যা পরীক্ষা ফিস জোগাড় করতে নিজের রক্ত বিক্রি করে দিয়েছি, সে আজ আমার মনকে রক্তাক্ত করলো। বাড়ি ফিরে গিয়ে দেখি 6 মাসে মেয়েটা কান্না করছে। মাফ করে দে মা, তোর বাবা কোনো যোগ্যতা নেই, তোর মা সেজন্য চলে গেছে। মাফ করে দে মা। কি হলো আনোয়ার? তোমার বউ কোথায়? বাড়িতে আসে নাই? না কাকা, ও এখন বিশেষ ক্যাডার। আমার তো রিক্সাওয়ালার সাথে এই ভাঙা বাড়িতে থাকবে? সে তো এখন নতুন বাড়িতে থাকবে, নতুন মানুষের সাথে। আসলে কিছু মানুষ কখনো কারোর আপন হয় না, তারা শুধু ব্যবহার করতে জানে, প্রতিদান দিতে জানে না। কিন্তু তুমি এই 6 মাসের বাচ্চাকে কি করে বড় করে তুলবে? কাকা, আপনি চিন্তা করবেন না। কষ্ট করে হলেও আমার মেয়েকে আমি মানুষ করব। আমি ওকে শিখাবো সৌন্দর্য সব না। আর কাকিকে একটু বলবেন ওর যাতে খেয়াল রাখে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। সকাল হয়ে গেল, রিক্সা নিয়ে বাইরে যাই। মেয়েকে কাকির কাছে রেখে গেলাম। হঠাৎ করে পুলিশ আমার কাছে আসে। এই তোর লাইসেন্স কোথায়? বাহির কর লাইসেন্স। ও, এই নিন লাইসেন্স। লাইসেন্স নিয়ে এসেছি। তোর লাইসেন্সে ভুল আছে, তোকে থানায় যেতে হবে। কি বলেন স্যার? লাইসেন্স ভুল মানে? সব ঠিক আছে তো। আর তো অনেক পুলিশ দেখেছে, তা তো ভুল বলে নাই। তোকে থানায় যেতে হবে বলছি, চল। থানায় বেশি কথা বলবি না। আচ্ছা, কি করার, থানায় যেতে হবে। কিন্তু ওরা থানায় না নিয়ে একটা রাস্তায় নিয়ে আসে। আশেপাশে কোনো মানুষ নেই। স্যার, আপনার এখানে কেন নিয়ে আসলেন? এই তোর কাছে যা আছে সব বাহির কর, আর তোর রিস্কার চাবি দে। ভাই, আপনারা ছুরি কেন বাহির করলেন? আপনারা তো পুলিশ না। তাহলে কি আপনারা ডাকাতি করতে আসছেন? দেখেন ভাই, রিক্সা ছাড়া আমার কাছে আর কিছু নেই। আমার বাসায় ছোট একটা মেয়ে আছে, কি করে খাওয়াবো বলেন? রিক্সা নিয়ে যাবেন না প্লিজ। দেখ, তোর কান্না শুনতে চাই না, রিস্কার চাবি দে। না, জীবন দিলেও চাবি দিব না। তোর থেকে এভাবে চাবি নেওয়া যাবে না। এই ওকে রুমালটা শুকিয়ে দে। কিছু একটা রুমাল শুকালো, তারপর আর কিছু মনে পড়ছে না। চোখ খুলে নিজেকে হাসপাতালে দেখতে পেলাম। পরে মনে পড়লো আমার রিক্সা, সেটা কোথায়? কাকে পাশে দেখি। আরে আনোয়ার, তোমার জ্ঞান ফিরেছে বাবা? তোমার শরীর ঠিক আছে এখন? আরে, উঠতে চেও না এখনো, শরীর বেশ দুর্বল। না কাকা, শরীর ঠিক আছে। কিন্তু কাকা, আমার রিক্সা কোথায়? ওরা কি রিক্সা নিয়ে চলে গেছে? হ্যাঁ রে বাবা, ও ডাকাতি করে রিক্সা নিয়ে চলে গেছে। তোমাকে একটা রাস্তায় লোক দেখতে পাই, তখন তোমার মোবাইল থেকে ফোন করে জানান দেয়, তখন যাই আর তোমাকে অজ্ঞান হিসাবে পেয়ে নিয়ে আসি। কাকা, আপনাকে ধন্যবাদ। অনেক সাহায্য করেছেন আপনি। কিন্তু রিক্সা না থাকলে সংসার চলবে কিভাবে? আরে চিন্তা করো না, পুলিশকে জানালে ওরা তো খুঁজে বের করবে। কাকা, পুলিশ তো এমনি খুঁজে দিবে না, তাদেরও তো টাকা দিতে হবে। কিন্তু আপনি তো আমার কথা জানেন, পকেটে 5 টাকাও নেই। মেয়ের জন্য কিছু আনতে পারি নাই। আপনার 2 মাসে ভাড়া দিতে পারি নাই। রিক্সা তো নিয়ে চলে গেছে। আমি কোনো পথ তো দেখছি না কাকা। আরে চিন্তা করো না, তোমাদের গ্রামে বাড়ি না কিছু সম্পত্তি আছে, তা বিক্রি করে কিছু টাকা দিয়ে ব্যবসা করো। কাকা, গ্রামের বাড়িতে কিছুই নাই। এরা পরীক্ষার টাকা জোগাড় করতে সব বিক্রি করে দিয়েছি। আপনি তো জানেন, আমার বাবা একজন রিক্সা চালক। এত সম্পত্তি নেই, যা ছিল সব শেষ। আরে, তোমরা এখানে কথা বলতে কি সারা রাত কাটিয়ে দিবে? বাচ্চা মেয়ে কখন থেকে কান্না করছে। কান্না করছে কেন কাকি?
কোন সমস্যা হয়েছে কি ওর? মনে হয় খিদে পেয়েছে, কিন্তু ঘরে তো সুজি নেই। আর 6 মাসের বাচ্চাকে কি খাওয়াবো? ও হ্যাঁ, ঘরে তো সুজি নেই। আচ্ছা কাকি, আমি বাজার থেকে সুজি কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বাজারে তো চলে এসেছি, কিন্তু পকেটে তো টাকা নেই। কি করব? সামনে একটা রক্ত বিক্রি করার দোকান দেখতে পাই। একমাত্র উপায়, তার রক্ত বিক্রি করে দেই, কিছু টাকা পাই, তা দিয়ে সুজি কিনে বাড়িতে নিয়ে যাই। সুজি তো আনলে, কিন্তু তুমি তো জানো আমার চোখের সমস্যা, রান্নাঘরে যেতে পারি না। আর কাজের মেয়ে তো বাসায় চলে গেছে, রান্না করবে কে? তুমি একটা বিয়ে করে নাও। না কাকি, বিয়ে করতে পারবো না। বিয়ে করলে সে বয়সে যদি আমার মেয়ের সাথে খারাপ আচরণ করে, নিজে পেট চালাতে পারি না, আবার আরেকটা পেট চালাবো? আপনি চিন্তা করবেন না, সুজি আমি রান্না করতে পারি। আচ্ছা, তুমি যা মনে করো তাই করো। সুজি রান্না করতেছি, কিন্তু কালকে থেকে ঘরে খাবার কি করে জুটবে? রিক্সা তো নেই, তোকে কি করে খাওয়াবো মা? তোর বাবার তো কিছুই নেই। বুঝতে পারছি এই গ্রামে আর থাকা যাবে না, শহরে যেতে হবে। কালকে গাভীটা বিক্রি করে শহরে চলে যাব। গাভীটাকে বাজারে নিয়ে যাই। বেশি না, 30,000 টাকা দামে বিক্রি হয়েছে। ছোট গাভী, কিন্তু কি করার, টাকা তো অনেক দরকার। তাই টাকা নিয়ে বাড়িতে চলে আসি। আনোয়ার, তাহলে তুমি সত্যি ঢাকা চলে যাচ্ছ? আমি তোমাকে আটকে রাখবো না। মেয়ের আর তোমার সুখের জন্য শহর যাওয়ার দরকার। কাকা, এটাই তো একমাত্র উপায়। কাকা, তবে আপনাদের কথা কখনো ভুলবো না। আর কাকা, এই নেন বাসা ভাড়া। ঠিক আছে বাবা, নতুন বাসায় গিয়ে ফোন করো। সকাল সকাল বের হয়ে যাই, গাড়ি দিয়ে ঢাকা শহরে যাচ্ছি। জানি না সামনের পথ কেমন হবে, তবে যে করে হোক আমার মেয়ের জন্য একটা ভালো জীবন দিতে হবে, একজন ভালো বাবা হয়ে দেখাতে হবে। ভাই নামেন, ঢাকা শহরে এসে পড়েছি। গাড়ি থেকে নেমে যাই। কি বিশাল শহর, কত গাড়ি, কত মানুষ। ঢাকা শহরের কথা মানুষের মুখে অনেক শুনেছি, আজ দেখলাম কত মানুষ আসে এখানে ভাগ্য ফেরাতে। তাদের মধ্যে কি আমার ভাগ্য ফিরবে? আনোয়ার, একটা বাসা ভাড়া নেই, বেশি দাম না। ঢাকায় ছোট বাসার যে দাম, তার ওরা বাবা মেয়ে এত বড় বাসা দিয়ে কি করবে? মেয়েটা কান্না করছে, কিন্তু কেন করছে বুঝতে পারছি না। খাবার তো খাওয়ালাম, তাহলে কেন কান্না করছে? এই রুমে কে থাকে? আর এই কান্নার শব্দ কোথা থেকে আসছে? আসলে এ বাসায় থাকি, আর এটা আমার বাচ্চা। আসলে কেন কান্না করছে সেটা বুঝতে পারছি না। ওর কান্নার জন্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে মাফ করে দিবেন। শুনুন, কান্নার শব্দে সমস্যা না, কষ্ট হচ্ছে আমার। আর ওর মা কোথায়? তার কাছে দিন বাচ্চাকে। ওর মা নেই, তার কাছে দেওয়া যাবে না। ও সরি, বুঝতে পারিনি। দেখি তো বাচ্চার কি সমস্যা হচ্ছে। আরে, আপনি বাচ্চাকে জামা পরিয়ে রাখছেন, আর সেই জন্যই ওর গরম লাগছে, আর তাই কান্না করছে। আর আপনি ওকে ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে গামছা দিয়ে শরীর ভালো করে মুছে সরিষার তেল দেন নাই কেন? তাই ঠান্ডা লেগে গেছে। ও, তেল দিতে হয় বুঝি, কিন্তু আমি তো জানতাম না। আমি গোসল করালে তো তেল দেই না, আমার তো ঠান্ডা লাগে না। আপনি আর এই বাচ্চা কি এক? ও 6 মাসের একটা বাচ্চা, ওকে সবসময় দেখে শুনে রাখতে হবে। আচ্ছা, পরের বার থেকে খেয়াল রাখবো। আর আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। হুম, ঠিক আছে। আর শুনুন, আমি পাশের বাসায় থাকি। আপনারা নতুন এসেছেন, তাই বাবার হাতে খাবার খেতে ডেকেছে। আচ্ছা ঠিক আছে, যাব। আর ওকে নিয়ে আসবেন। নাম কি ওর? এখন নাম রাখি নাই, তবে ওকে আমি সুখ বলে রাখি। খুব সুন্দর নাম। বাচ্চাটা যেমন মিষ্টি, ওর নামও তেমনই মিষ্টি। রাতে পাশের বাসায় যাই, সুখকে নিয়ে আর একটু পায়েস রান্না করে নিয়ে যাই। আরে, আপনি চলে এসেছেন। দেখি, সূক্ষ্ম কি মিষ্টি বাচ্চা, একদম পুতুলের মতো। আর আপনি আসুন, ভেতরে আসুন। এই নেন পায়েস। আসলে আমি রান্না করতে পারি না, তাই ভেবেছি একটু পায়েস রান্না করে নিয়ে যাই। ঠিক আছে, বসুন। ও, বাবার সাথে কথা বলেন। ওনাকে আমি চাচা বলে ডাকি, খুব ভালো লোক। আনোয়ার, এখন কি করবে তুমি? কোনো চাকরির খোঁজ পেলে? চাচা কি বলেন, আমার মতো অশিক্ষিত লোককে কে চাকরি দিবে? দেখি কোনো গাড়ি চালাতে পারে কিনা। আচ্ছা বাবা, দেখো, আসলে ভালো মানুষের সাথে যে কোনো সবসময় খারাপ হয় বুঝতে পারি না। আরে, তোমরা ওখানে কথা না বলে খাবার খেতে আসো। সবাইকে খাবার দাও। সুখকে আমি সুজি রান্না করে খাওয়াই, আর পায়েস দেই। আরে, এই পায়েস তো খুব মজা। এত মজার পায়েস তো কখনো খাইনি। কে রান্না করেছে? আসলে চাচা আমি রান্না করেছি, বাসা থেকে নিয়ে এসেছি পায়েস। বাহ, খুব ভালো। আচ্ছা ঝুমকা, ওকে আমাদের যে কাশিম বাজারে খাবারের হোটেল আছে সেখানে কাজে নিলে কেমন হয়? বাবা, সেটা তো বন্ধ হয়ে যাবে। কেন বিক্রি হয় না? আমিও ভেবেছি সেই দোকানে যাওয়া বন্ধ করব। যতদিন বন্ধ না হয় ততদিন আনোয়ার সেই দোকানে রান্নার কাজ করুক। বন্ধ হয়ে গেলে তো ও অন্য কোনো কাজ খুঁজে নেবে, আর অন্য কাজ খুঁজতে তো সময় লাগবে।
ঠিক আছে বাবা, তাই হবে। আপনি কালকে রেডি থাকবেন। সকালে ঘুম থেকে উঠে মেয়ের জন্য খাবার রেডি করলাম, মেয়েকে খাওয়ালাম, কিন্তু ওকে রেখে যাব কি করে? এখানে তো কাকি নেই যে ওকে দেখে রাখবে। যদি একলা রেখে যাই, যদি কোনো সমস্যা হয়, হঠাৎ কেউ তখন দরজায় বেল বাজায়। কি হলো? আপনি রেডি হয়েছেন? আজকে যে দোকানে যেতে হবে সেটা কি মনে আছে? হ্যাঁ, মনে আছে, কিন্তু সুখকে কোথায় রেখে যাব? ওকে দেখার মতো তো কেউ নেই। আচ্ছা, এইটা তো একটা সমস্যা। ওকে আমার কাছে দেন। সুখও দোকানে যাবে। কি বলেন? আপনি শুধু শুধু কষ্ট করতে যাবেন কেন? ওকে আমি রাখতে পারবো। শুনুন, দোকানে আমি আপনার মালিক। আমার দোকানে কে যাবে, আমার সাথে কে থাকবে সেটা আমি ঠিক করব। তাই সুখ আমার সাথেই থাকবে। আচ্ছা, ঠিক আছে, আমি চলে যাই, ওনার সাথে সুখও চলে যায়। দোকানটা ভালো, রাস্তার সাথে বড় একটা দোকান। এখানে চাকরি করা তো ভাগ্যের বিষয়। দোকান পছন্দ হয়েছে না হয়নি? আরে, এত বড় দোকান পছন্দ তো হবেই, কিন্তু এই দোকান তো রাস্তার সাথে, আর অনেক বড় দোকান। তাহলে এখানে লস হয় কিভাবে? রাস্তার সাথে দোকান, লস হওয়ার তো কথা না। আসলে সেটা জানি না। অনেক ভালো ভালো রাঁধুনি দিয়ে রান্না হয়েছে, কিন্তু মানুষ কেন আসতে চায় না সেটাই বুঝতে পারি না। রান্না নাকি খারাপ হয়, কিন্তু আমরা খেলে তো ভালো লাগে। তাই কোনো মানুষ একবার খেয়ার দোকানে আসে না। ও, নিশ্চয়ই তাদের খাবার খেতে কোনো সমস্যা হয়, বা তারা মিথ্যা বলে। হুম, হতে পারে। আপনাকে এ বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। দোকান বন্ধ করে দিব, তাই তাড়াতাড়ি একটা ভালো কাজ খুঁজে বের করেন। হুম, ঠিক বলেছেন। আমি দোকানে রান্নাঘরে যাই, কিন্তু কোনো রাঁধুনি নেই। মনে হয় এই দোকানে কেউ কাজ করে না। শুধু একটা ছেলে আছে, নাম ডলার। আপনি শুধু শুধু এখানে কাজে এসেছেন, এই দোকানে তো কেউ আসে না। যে আসে সেই বলে খাবার নাকি টক, কিন্তু খাবার রান্নার সময় ভালো থাকে বুঝতে পারি না। নিশ্চয়ই ভূত আছে। ভূত আছে নাকি সেটা পরে দেখা যাবে। এখন চল রান্নাঘরে যাই। রান্নাঘরে সব আছে। আমি মায়ের ডায়েরিটা বের করি, যেখানে অনেক রান্না করার পদ্ধতি লেখা আছে। আচ্ছা বস, এই ডায়েরিটা কার? অনেক রান্না আছে, এটা কার? এইটা আমার মায়ের ডায়েরি। ছোটবেলা মা যখন রান্না করতো, আমি খেলা রেখে মায়ের রান্না দেখতাম। মা তার সব রান্না এই ডায়েরিতে রেখে গেছেন, কিভাবে ভালো করে রান্না করতে হয়। এই দোকানের জন্য রান্না করে কি করবেন? কয়েকদিন পর তো বন্ধ হয়ে যাবে। শোনো, আল্লাহ কখনো কারো খারাপ করে না। সে যদি আমাকে এখানে পাঠায়, তাহলে নিশ্চয়ই এর কোনো কারণ আছে। আর যদি দোকান বন্ধ হয়ে যায়, তারও নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু আমার জীবনের সাথে যা হলো, তার কি কারণ আমি সেটা বুঝতে পারছি না। ওকে বস, চলুন কাজ করি। আপনার সাথে কথা বলে আমি পারবো না। আজ রান্না করব করলার তরকারি, তাও ডিম দিয়ে। আমার মায়ের ছোট রেসিপি। হুম, সব রান্না করলা। মাংস রান্না করি। না, এমনি দোকানে লস হচ্ছে, তাই এটা রান্না করতে হবে। আচ্ছা চলেন শুরু করি। প্রথমে করলাকে একটু গরম পানি দিয়ে নরম করে নেই, যাতে তিতা কমে যায়। তারপর একটা ডিম দিয়ে কুসুমটা ফাটিয়ে দেই। একটু রান্না করে করলাটা দেই, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেই। একটু পর খাবারটাই অনেক টেস্ট হয়ে গেছে। বা বস, অনেক ভালো খেতে হয়েছে। কোনো মুরগি, গরু সব হার মেনে যাবে। কিন্তু বস, করলা তো একটু তিতা আছে। শোনো, সব জিনিসের একটা আলাদা গুণ থাকে, যা করলার আছে। করলা যদি তিতা না হয়, তাহলে অন্য সবজি আর করলার মধ্যে পার্থক্য কি? যেমন সব মানুষের মধ্যে কেউ ভালো কেউ খারাপ। আমাদের সমাজে সব মানুষকে নিয়ে চলতে হয়, কখনো রাগ করা সমাধান নয়। বাহ বস, আপনি একটা বড় কথাকে কি সুন্দর করে বলে দিলেন। আপনি সত্যিই মহান। আচ্ছা, ঠিক আছে, এখন মানুষ আসবে খাওয়ার জন্য, সে অপেক্ষায় থাকি, কিন্তু কোনো মানুষ আসে না। এখন মানুষ আসে না, কি করব? এত খাবার কি নষ্ট হবে? 7 দিন কেটে গেল, দোকানে কোনো লোক আসে না। প্রতিদিন খাবার নষ্ট হয়, কিন্তু লোক কেন আসে না, তার কারণ একটু অজানা। সুখে এখন ঝুমকার মা উনি দেখে রাখেন, পরিবারটা খুব ভালো। বস, আজকে তাহলে কেউ আসলো না। যাই, খাবারটা ডাস্টবিনে ফেলে আসি। এই দোকানের রান্না কেউ খাবে না। আরে, আজকে খাবার ফেলে দিও না। প্রতিদিন আসার সময় দেখি রাস্তার পাশে কত অসহায় মানুষ আছে, তারা ঠিকমতো খেতে পারে না। তাতে খাবার দিয়ে আসলে তারা খুশি হয়ে যাবে, আর আমাদের জন্য দোয়া করবে। ঠিক আছে বস, আপনার যা ইচ্ছা তাই করেন। আমাকে বাড়ি যেতে হবে, রাত হয়ে গেছে। আচ্ছা, তুমি যাও। হঠাৎ দেখে ঝুমকা দোকানের মধ্যে বসে আছে। আপনি বাড়ি ফিরে যান নাই? না, যেতে ইচ্ছে করছে না। আপনি তো অসহায় মানুষকে খাবার দিতে যাবেন। চলুন, তাদের খাবার দিয়ে আসি। আপনি যাবেন আমার সাথে? হুম, অসহায় মানুষদের সাহায্য করা একটা ভালো কাজ। তাই করতে তো হবে। আর খাবার নষ্ট করার চেয়ে যদি কেউ খাবার খেয়ে খুশি হয়ে দোয়া করে, তাহলে তো ভালো হয়। ঠিক বলেন। আমি যেখানে যাই, অসহায় মানুষকে খাবার দেই। তাদের খুশি দেখে নিজের জীবনের দুঃখ ভুলে যাই। কিন্তু সব মানুষকে কি ভুলে থাকা যায়? আসলে কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। কি হলো? ভাবুক হয়ে গেলেন কেন?
আপনজনকে মনে পড়ছে বুঝি? আচ্ছা, আপনার বউ কি করে মারা গেছে? আমি একটু কষ্ট নিয়ে মুখে হাসি দেই। সব মানুষকে কি মারা গিয়েই জীবন থেকে চলে যেতে হয়? হয়তো তার জন্য আমি যোগ্য নেই, সেজন্য চলে গেছে। মানে আপনার বউ মারা যায়নি? যদি বেঁচে থাকে তাহলে কোথায় সে? আর সুখ তার সাথে থাকে না কেন? আমি যখন খুব ছোট, তখন বাবা মারা যায়। মা মানুষের বাড়িতে কাজ করে আমাকে বড় করে তোলেন। মায়ের যত কষ্ট হোক, কখনো বাবার অভাব বুঝতে দেয়নি। কিন্তু যখন আমার 10 বছর বয়স, তখন মা মারা যায়। জীবনটা কতটা কষ্টকর তখন বুঝতে পারি। স্কুলে যেতে পারি নাই, মানুষের বাড়িতে কাজ করে যেভাবেই হোক নিজের পেট চালাই। যখন বড় হই তখন রিক্সা চালাই। তখন আমার জীবনে ইরা আসে। ওকে পেয়ে মনে হয় এই পৃথিবীতে কেউ আছে তো, যে আমার হবে। তারপর আপনার আর ইরার সংসার কি সুখের হয়েছে? কিন্তু সুখ সবার কপালে সয় না। নিজে পড়াশোনা করতে পারি নাই, তাই খুব শখ করে বউকে কলেজে ভর্তি করি। শত কষ্ট করে ওকে কলেজ পাশ করায়, যাতে চাকরি করতে পারে। সেজন্য ভালো প্রাইভেট দেই, নিজে না খেয়ে হলেও ওর পড়াশোনার খরচ চালায়। যখন ও বিসিএস ক্যাডার হয়, তখন খুশিতে আমার চোখে জল চলে আসে। জানেন, নিজের মায়ের মৃত্যুতেও আমি কান্না করি নাই, কিন্তু ওর খুশিতে আমি কান্না করেছি। ও চাকরি পেয়ে শহরে যায়, তখন থেকে শুরু হয় ওর পরকীয়া। শহরের ছেলের সাথে ওর সম্পর্ক থাকে, কিন্তু সুখ তখন ওর পেটে ছিল। কিন্তু তাও পরকীয়া চালিয়ে যায়। সুখ জন্ম নেওয়ার 6 মাস পরেও পালিয়ে যায়। ওর সুখের কথা একবারও ভাবে নাই। কি বলেন? যার জন্য এত কষ্ট করলেন সে আপনার সাথে এই বেইমানি করতে পারলো? পৃথিবীতে এমন মানুষও আছে? হয়তো আছে। ও যদি আমাকে বলতো যে আমার সাথে থাকতে চায় না, তাহলে আমি নিজে ওর ভালোবাসা মানুষের হাতে তুলে দিতাম। কিন্তু ও আমার সাথে বেইমানি করলো। এর জন্য আমি কখনো ওকে মাফ করব না। আচ্ছা, ও এখন কেমন আছে নতুন বয়ফ্রেন্ডের সাথে? আসলে কি জানেন, দিন শেষে বেইমানরা ভালো থাকে, কিন্তু যারা হেরে যায় তারা শত কষ্টের পরও নিজের মানুষকে কখনো ভুলতে পারে না। তারা বেঁচে থেকে হয়তো মারা যায়। আমি অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। দিন শেষে সে আমাকে অন্ধ প্রমাণ করলো। আচ্ছা, আপনি তার নামে মামলা করেন নাই? সে তো আপনার সাথে প্রতারণা করেছে। যাকে মনে বন্দি করতে পারি নাই, তাকে জেলে কি করে বন্দি করব? আর মামলা হলে তো ওর কখনো সরকারি চাকরি হবে না। যাকে শত কষ্ট করে পড়াশোনা করিয়ে বিশেষ ক্যাডার তৈরি করেছিলাম, তার জীবন নিজে কি করে নষ্ট করি বলুন? আর ভালোবাসা মানুষকে ভালো থাকতে দেখলে অনেক খুশি লাগে, যদিও সে অন্য মানুষের। বাহ! আপনি একজন রিকশাওয়ালা হয়ে এত সুন্দর করে কথা বলতে পারেন। শুধু পড়াশোনা থাকলে সুন্দর করে কথা বলতে হবে এমন কোনো কথা না। মনের কথা সবসময় সুন্দর। আর অশিক্ষিত মানুষের কষ্ট আছে, তাই হয়তো সুন্দর করে কথা বলতে জানে। হুম, ঠিক বলেছেন। আচ্ছা চলুন, রাত হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে। কালকে তো দোকানে যেতে হবে। চলুন। আমরা বাড়ি ফিরে যাই, সুখকে নিয়ে ঘরে যাই। মেয়েটা ঘুমিয়ে আছে। ঘুমানোর সময় কি মায়াবী লাগে আর মেয়েটাকে। যদি কখনো ইরা ফিরে আসে, তাহলে হয়তো আমি ওকে মাফ করে নিজের সাথে রাখতে পারবো না। কারণ ও আমাকে কষ্ট দিয়েছে, সেটা সহ্য করে নিতে পারবো। কিন্তু ও তোকে কষ্ট দিয়েছে, তাই ইরাকে কখনো মাফ করবো না আমি। সকালে দোকান খোলা হয়, আনোয়ার রান্না করে, কিন্তু প্রতিদিনের মতো কোনো লোক আসে না। দেখলেন বস, কোনো লোক আসে না, শুধু রান্না করেন আপনি। আচ্ছা ঠিক আছে, বাইরে গিয়ে অপেক্ষা করো, কেউ তো আসবে। তখন দুজন লোক আসে। বস দেখেন, লোক এসেছে। এদের যদি ভালো করে খাওয়াইতে পারি তাহলে আরো লোক আসবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, ওদের কি লাগবে তা জিজ্ঞাসা করো। আর সুন্দর করে কথা বলবে। ঠিক আছে বস, আমি সেখানে যাই। একজন বৃদ্ধ লোক আর ওনার ছেলে এসেছে, তাদের বসতে বলি এবং তাদের খাবার আনতে যাই। বাবা, তুমি একটু বসে খাবার খাওয়া শুরু করে দাও। আমি একটু জরুরি ফোন করে আসি। ঠিক আছে, তুই যা, কিন্তু বুকে একটু একটু ব্যথা অনুভব হচ্ছে, তবে সেটা বেড়ে যাচ্ছে। এরই মধ্যে খাবার এসে গেছে। খাবার মুখে দেয়, একটু খেতে শরীরটা আরো খারাপ হতে শুরু করেছে। আরে চাচা, আপনার কি হয়েছে? চাচা, আপনি ঠিক আছেন তো? চাচা, কথা বলেন। বাবা, কি হয়েছে তোমার? বাবা, চোখ খুলো। তোমার বাবা ঠিক ছিল, কিন্তু এই দোকানের খাবার খেয়ে অসুস্থ হয়ে গিয়েছে। সব দোষ এই খাবারের। নিশ্চয়ই খাবারে কোনো খারাপ কিছু মেশানো আছে। আমি তখন সেখানে যাই। কি বলেন আপনি? খাবারে কেন ভেজাল থাকবে? আপনার বাবা হয়তো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন। এসব আমাকে বোঝাতে আসবেন না। আমার বাবা ঠিক ছিল, কিন্তু খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে গিয়েছে। এই দোকানের নামে আমি মামলা করব, সবাইকে জেলে নিয়ে যাব। দেখেন, আপনি ভুল বুঝবেন না। শুনুন আমার কথাটা। দোকানে এমনিতেই কত সমস্যা, আরো সমস্যা এসে যোগ হয়েছে। আপনি শহর ছেড়ে কয়েকদিনের জন্য চলে যান, সব ঠিক হলে আবার ফিরে আসবেন। আমি কোনো অন্যায় করি নাই, তাই পালিয়ে যাব না। যে জেলে যেতে হয় তাও কোনো সমস্যা নাই। আমি বাড়ি ফিরে আসি, সুখকে নিয়ে কোলে বসে থাকি। ওরা মনে হয় থানায় কেস করতে পারে। সুখ, তোর বাবা কয়েকদিন বাইরে থাকতে পারে,
তুই রাগ করবি না তো মা? তোর বাবা কিছু করে নাই। হঠাৎ খেয়াল করি দরজা কেউ নক করতেছে। দরজা খুলে দেখি পুলিশ। আনোয়ার চলুন, আপনার নামে কেস হয়েছে, থানায় যেতে হবে আপনাকে। ঠিক আছে চলুন। তখন ঝুমকা চলে আসে। আমি সুখে খুলে দিয়ে বললাম, আমি যতদিন না আসি ততদিন আমার মেয়েকে দয়া করে দেখে রাখবেন। আপনি চিন্তা করবেন না, আমি আপনার বেল করিয়ে বাহিরে নিয়ে আসব। ঠিক আছে, অপেক্ষা করব আমি। পুলিশ আমাকে নিয়ে থানায় চলে গেল। আসার সময় সুখ অনেক কান্না করতে থাকে। এর জন্য একটু খারাপ লাগতেছে। আমি উকিলের কাছে যাই, তাকে সব ঘটনা খুলে বলি। দেখুন ঝুমকা, কেসটা খুব শক্তিশালী। যদি ওই লোক বলে যে দোকানের খাবার খেয়ে না এমনি উনি অসুস্থ হয়ে গেছে, তাহলে কেসটা তুলে নিতে পারবো। না হলে এইটা খুনের মামলা হিসাবে ধরে নেওয়া হবে। আমি ডলারকে ওই বৃদ্ধ মানুষের সাথে হাসপাতালে পাঠাই। তাই ডলারকে ফোন করি কোন হাসপাতালে আছে সেটা জানতে। সিটি হাসপাতালে আছে, আমি সেখানে যাই। শুনি বৃদ্ধ লোকের জ্ঞান ফিরে এসেছে। এই আপনি এখানে কেন এসেছেন? আপনাদের জন্য আমার বাবার আজ এই অবস্থা, সবাইকে জেল খাটিয়ে ছাড়বো। দেখুন, আজব কথা বলবেন না। আপনাদের খাবারে কোনো সমস্যা নেই। আর আপনার বাবার তো জ্ঞান ফিরে এসেছে। তাহলে তাকে জিজ্ঞেস করেন আসলে সত্যি কি। ঠিক আছে চলুন বাবার কাছে, দেখি কে সত্যি বলছে। চাচা, আপনার সাথে কথা বলার অনেক দরকার। আপনি যে দোকানে খাবার খেতে গেলেন, আমি সেই দোকানের মালিক। কিন্তু আপনি খাবার খেয়ে অসুস্থ হয়ে গেছেন। সবাই এইটা মনে করে যে রান্না হয়েছে, তার নামে কেস করেছে। তার একটা 6 মাসের বাচ্চা আছে। দয়া করে সত্যিটা বলুন। আসলে আমার শরীরে খাবার খাওয়ার জন্য খারাপ হয়নি। অনেক সময় আগে বুকে ব্যথা অনুভব করতে থাকি। ধীরে ধীরে ব্যথা বেশি হতে থাকে। খাবার খাওয়ার ফলে কোনো সমস্যা হয়নি। করলা দিয়ে তো এত সুন্দর খাবার রান্না করা চাই, সেজন্য যে রান্না করেছে তাকে ধন্যবাদ দিতে চাই। আপনার বাবা ঠিক বলেছেন। ওনার বুকের ব্যথা অনেক সময় ধরে হচ্ছে, সেটা খাবার খাওয়ার জন্য নয়। আর যদি উনি করলার তরকারি না খেয়ে অন্য মাংস দিয়ে খেতেন, তাহলে আপনার বাবাকে বাঁচানো যেত না। তার শরীরের অনেক সমস্যা হতে পারত। শুনলেন তো ডাক্তারের কথা? এবার বিশ্বাস হলো? দোকানের খাবারে কোনো সমস্যা হয়নি। কেস দয়া করে তুলে নিন। সরি, বুঝতে পারি নাই, দয়া করে মাফ করে দেন। কেস এক্ষুনি তুলে নিব। আচ্ছা, অনেক তো আনোয়ারের কথা শুনলেন। এবার ইরা কোথায় আছে সেটা জানতে হবে। বড়লোক বয়ফ্রেন্ডের সাথে কেমন আছে সে? ইরেজান, তুমি এখন লেখাপড়া করা বাদ দাও তো। আর পড়াশোনা করে কি হবে? তুমি তো সরকারি চাকরিতে জয়েন করেছো। আরে সরকারি চাকরি হয়ে গেছে, কিন্তু আরো ভালো কিছু করতে হলে তো পড়াশোনা করতে হবে। আচ্ছা, এই হোটেলে থাকতে আর ভালো লাগছে না, তোমার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে তো নিয়ে যেতেই হবে, কিন্তু এখন মা বাবা সবাই বিদেশে আছে। দুদিন পর দেশে ফিরে আসবে, তখন নিয়ে যাব। সত্যি জান, তোমার বাবা বিদেশে থাকে? তোমরা তো তাহলে অনেক বড় লোক। কিন্তু জান, তোমার এই রিক্সাওয়ালা স্বামীর থেকে কাবিনের টাকা নিতে হবে তো। আর সে টাকা দিয়ে আমরা অন্য দেশে বেড়াতে যাব। কিন্তু ও তো কিছু নাই, বাড়িও নাই, কাবিনের টাকা কোত্থেকে দেবে? আরে সেটা ও কোথায় থেকে দিবে তা ওর ব্যাপার। তোমার তাতে কি? তুমি ওর থেকে কাবিনের টাকা চাও। কোথাও তুমি ওকে এখনো ভালোবাসো না তো? আরে জান, আমি তো তোমাকে ভালোবাসি। আর ঠিক আছে, কাবিনের টাকা ওর থেকে নিয়ে নেব আমি। আনোয়ার জেল থেকে বের হয়। বাড়ি ফিরে আসে, সুখকে জড়িয়ে ধরে আদর করে। সত্যি মেয়েটা বাবাকে না দেখতে পেরে অনেক কান্না করেছে। হঠাৎ ফোনে কারো কল আসে। নাম্বার দেখে অবাক হয়ে গেছে। কেমন কাটছে তোমার দিন? আমার দিন কেমন কাটছে সেটা তোমার জানার দরকার নেই। কি কারণে ফোন করলে সেই কারণটা বলো। দেখো, আমার কাবিনের টাকা চাই। তোমার মনে আছে কাবিনের 5 লাখ টাকার কথা? আমার টাকা লাগবে, তাড়াতাড়ি তা দিতে হবে। এরা কথা শুনে আমি অবাক হয়ে যাই। আমি কাবিনের টাকা কোথা থেকে দেব? আমি গাভী বিক্রি করে দিয়ে ঢাকায় চলে এসেছি। এখন চাকরি করি না, দোকান বন্ধ হয়ে গেছে, তাই টাকা জোগাড় করা অসম্ভব। কি হলো আনোয়ার, কি ভাবতে বসে গেলে? শোনো, টাকা আমার খুব তাড়াতাড়ি লাগবে, তাই কোথায় থেকে টাকা দিতে পারবে সেই জায়গার নাম বলে দাও। কারণ টাকা দিয়ে আমি আর আমার বয়ফ্রেন্ড ঘুরতে যাব বিদেশে। ওর কথা শুনে একটু কষ্ট হয়। ওর পড়াশোনার জন্য সবকিছু বিক্রি করে দিয়েছি। বাবা বেশি জমি রেখে যেতে পারে নাই, কিন্তু গ্রামে যা ছিল সব বিক্রি করা শেষ। এতগুলো টাকা কোথা থেকে নিয়ে আসবো? এরা ফোন রেখে দেয়। আরে, আপনার চোখে পানি কেন? কে ফোন করেছে? কথা বলুন আপনি। আপনি সুখকে একটু কুলে নেন, আমি ছাদে যাব। ওনার কোলে সুখকে দিয়ে ছাদে যাই। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মা থাকলে হয়তো জীবনে এত সমস্যা হতো না, কিন্তু এখন কি করব আমি? আমি সুখকে ঘুম পাড়িয়ে বিছানায় বালিশ দিয়ে ছাদে যাই। উনি আকাশে তাকিয়ে কি যেন দেখতে থাকেন। আরে, আপনি এখানে কি করেন?
সুখ ঘুমিয়ে পড়েছে? ঘুম পাড়িয়ে দিয়ে আসি। কিন্তু আপনি সাথে দাঁড়িয়ে কি করছেন? আর চোখ এমন লাল কেন আপনার? মনে হয় কান্না করলেন। কি হয়েছে বলুন? আমার জীবনে দুঃখ জেনে আপনি কি করবেন বলুন? ইচ্ছে করে একটু সুখে থাকতে, কিন্তু সবার কপালে তো সুখ সহ্য হয় না। আচ্ছা, টাকা দিয়ে কি সুখ কেনা যায়? যদি আজ টাকা থাকতো, তাহলে এরা আমাকে ছেড়ে চলে যেত না। যে চলে যায় সে আপনার না। তার জন্য কষ্ট পেয়ে শুধু নিজের জীবন নষ্ট করবেন না। ইরা ফোন করেছে একটু আগে। ও কাবিনের টাকা চায়, সে টাকা দিয়ে তার প্রেমিকের সাথে ঘুরতে যাবে বিদেশে। কিন্তু এত টাকা কোথা থেকে আসবে? আপনি তো জানেন, এখন আমি বেকার, তাই এত টাকা দেওয়া অসম্ভব। একজন মহিলা কত খারাপ হতে পারে সেটা আপনার বউকে না দেখলে বিশ্বাস করতে পারবো না। নিজের সুখের জন্য তার স্বামী আর তার সন্তানের সাথে এমন করতে পারে? সে কি মানুষ? তার মধ্যে মন বলতে কিছু আছে? আমার তো মনে হয় না। হ্যাঁ, করতে পারে। আসলে ভুল আমার। কাউকে এত বেশি ভালোবাসা উচিত না। যার ধোঁকা না পারেন সহ্য করতে, আর না পারেন তাকে শাস্তি দিতে। যাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি, তার জীবনে কিভাবে সমস্যার সৃষ্টি করতে পারি। আর যদি সে সত্যি দোষ করে, তাহলে উপরে একজন আসে, সে শাস্তি দিবে। কিন্তু এত টাকা কোথা থেকে দিবেন আপনি? আনার উত্তর না দিয়ে ঘরে চলে আসে। একটা সিন্দুক থেকে একটা গলার হার বের করে, এটা তার মায়ের হার। বাবা কখনো তোমাকে কিছু দিতে পারে নাই, কিন্তু বিয়ের সময় এ হাত তোমাকে দিয়েছে। বাবা মারা যাওয়ার পর আমাদের জীবনে অনেক দুঃখ এসেছে, কিন্তু তুমি কখনো এ হার বিক্রি করে দাও নাই। সবসময় নিজের কাছে রেখে দিতে। তুমি যখন চলে গেলে, তখন এই হার তোমার স্মৃতি হিসেবে রেখে দেই। যখন এই হার ছুঁয়ে দেখি, তখন মনে হয় তুমি আশেপাশে আছো। কিন্তু আজ সেটা বিক্রি করে দিতে হবে। মাফ করে দাও আমাকে মা, মাফ করে দাও। আনোয়ার হার বিক্রি করে দেয়। যখন হার শেষ দেখে, তখন ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে। মা মরার পর এই হার তাকে মায়ের কথা মনে করিয়ে দিয়েছে। কিন্তু আজ মনে হচ্ছে মা সত্যি তাকে ছেড়ে চলে গেছে। খুব কষ্ট হচ্ছে ওর। ইরাকে ফোন দিয়ে একটা জায়গায় আসতে বলে। বাহ, 2 দিনের মধ্যে টাকা জোগাড় করে ফেললে। কোথা থেকে আসে এত টাকা? কি, কোনো চুরি ডাকাতি করে নিয়ে আসলে নাকি? না, চুরি করবো কেন? তোমার জন্য নিয়ে এসেছি। যাও, নিজের প্রেমিকের সাথে ঘুরে আসো বিদেশে। আর বিয়ে করলে আমাকে দাওয়াত দিবে কেমন? রিক্সাওয়ালা আমি, ঠিক মতো খেতে পারি না। তোমার বিয়েতে মন ভরে খাবো আমি। বাহ, নিজের যোগ্যতার সাথে পরিচয় হয়ে গেছে তোমার, খুব ভালো। আচ্ছা, দাওয়াত অবশ্যই দেব। আর শোনো, কোনো উপহার নিয়ে আসতে হবে না। ফ্রিতে গরিব দুঃখীদের খাওয়ানো হবে। আরে, আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। নিজের জীবনে সুখে থাকবে। আর উপর একটা দিব তোমাকে আমি, সময় হলে পেয়ে যাবে। আর গরিবের উপহার কম দাম হলেও খাঁটি হয়। ঠিক আছে, দেখা হবে। আজ আনোয়ার ওর কথার ওপরে জবাব দিতে পেরেছে, কারণ ঝুমকা ঠিক বলেছে। যে ছেড়ে চলে যায় সে কখনো আপনার থাকে না। কান্না করলে সমস্যার সমাধান হয় না, লড়তে হবে। যে মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে তাকে দেখাতে হবে আপনি কি ছিলেন তার। সফলতা সবচেয়ে বড় প্রতিশোধ। রাতে বাসায় ফিরে যায় সুখকে নিতে। ঝুমকাদের বাড়িতে গিয়ে দেখি সেখানে অনেক মানুষ আসছে। চাচা আমাকে ডাক দেন। আরে আনোয়ার, এখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসো। ও, ঝুমকাকে দেখতে লোক এসেছে। আসলে ছেলে আগে থেকে পছন্দ করা, তাই বিয়ে তাড়াতাড়ি দিয়ে দিব। আমি ঝুমকা দিকে তাকিয়ে দেখি ওর সুন্দর একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। বেশ খুশি লাগছে ওনাকে দেখে। মনে হয় আগে থেকেই প্রেম ছিল ছেলেটার সাথে, আর পরিবার মেনে নিয়েছে। সত্যি, মেয়েটা অনেক ভাগ্যবতী। আমি সুখকে চাচি কোল থেকে নিয়ে রুমে চলে আসি। বাবু কাবিনের 5 লাখ টাকা নিয়ে এসেছি। এখন বিয়ে করে আমরা হানিমুনে বিদেশে ঘুরতে যাব। ঠিক আছে বাবু, অবশ্যই যাব। তবে বাবু, তুমি টাকা আমাকে দাও, আমি একটু নিচে গিয়ে কিছু কিনে নিয়ে আসি। আসলে আমার এটিএম কার্ড নষ্ট হয়ে গেছে, আর কালকে বিয়ে করে নিব আমরা। ঠিক আছে বাবু, তুমি যাও। আমি রুমে বসে বসে পড়াশোনা করতে থাকি আর কল্পনা করতে থাকি। একবার শুধু বিয়ে হয়ে যাক, তখন আমি অনেক বড়লোক হয়ে যাব। অনেক টাকা থাকবে আমার। আমি একটু সুখকে নিয়ে খেলা করে রান্নাঘরে যাই। ওর জন্য একটু সুজি তৈরি করে খাওয়াতে থাকি। আর আমার মেয়ে এতটা ভালো যে কান্না না করে খেয়ে নেয়। অনেক সময় পরে দরজা কেউ কর নাড়লো, আমি দরজা খুলে দেখি ঝুমকা। আরে, আপনি কেমন মানুষ? বাসায় গেলেন কিন্তু না খেয়ে চলে আসলেন। সবাই কাজে বিজি থাকার কারণে কেউ আপনাকে খাবার বেড়ে দিতে পারে নাই, তাই বলে আপনি না খেয়ে চলে আসলেন? বাবা আমার উপর রাগ করে, তাই খাবার নিয়ে চলে এসেছি। আরে, এমন কোনো কিছু না। আসলে আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। সারাদিন সুখের যত্ন আপনি নেন তো। কিন্তু তখন আপনার বাসায় কত অতিথি ছিল, তাই বিরক্ত করিনি। আরে, বিরক্ত হব কেন? আপনি আর সুখ কি আমাদের পর? শুনুন, এই নিন খাবার, আর পুরো শেষ করবেন। ঠিক আছে, আপনি আমার মালিক, কথা শুনে চলতে হবে।
না হলে আবার চাকরি থেকে বের করে দিবেন। আমি একটু হাসি দেই। আচ্ছা, আপনার বেইমান বউ কাবিনের টাকা পেয়ে গেছে। আপনি তাকে টাকা দিতে পারলেন? চিন্তা করবেন না, এবার তাকে যোগ্য জবাব দিতে পারি নাই, তবে চুপ করে থাকি নাই। যাই হোক, গরিব বলে নিজের কাছে ছোট হয়ে যায় নাই। বাহ! ভেরি গুড। আচ্ছা, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনাকে দাওয়াত খেতে আসতে হবে কিন্তু। না হলে চাকরি সত্যি চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার বিয়েতে যেতে হবে তো। হঠাৎ করে সুখ কেঁদে ওঠে। মনে হয় আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু সুখকে দাওয়াত দেয় নাই, তাই রাগ করেছে। হুম, আপনার মেয়ে অনেক অভিমানী। আচ্ছা সুখ, আমার বিয়ে খেতে আসবে? আমি সুখের জন্য সুজি রান্না করব। এখন কান্না বন্ধ হোক। সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেছে। ওর অভিমান থেকে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। ঝুমকা চলে যায়। আমি খাবার খেয়ে সুখকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে সুখকে সঙ্গে নিয়ে দোকানে যাই। আসলে সামনে ঝুমকার বিয়ে, তাই চাচা অনেক বিজি থাকবেন। তাই সুখকে দিয়ে ওনাকে বিরক্ত করতে চাইনি। একটা বাচ্চা রেখে কাজ করা সহজ কথা না। আরে বস, আপনি এসে গেছেন। চলুন দোকান খোলা যাক, দেখি কি হয়। আজকে খাবার ফেলে দিতে হয় নাকি? ঠিক আছে চলুন, তবে আজ বেশি রান্না করতে পারবো না। টমেটো দিয়ে কিছু রান্না করব। যদি কেউ না আসে খাবার নষ্ট হবে। আচ্ছা বস, রান্না শুরু করে দেন। আমি দোকানের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকি। যদি কোনো লোক আসে তাহলে তাকে হাতে পায়ে ধরে হলেও আপনার রান্না খাইয়ে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আসল ছেলেটা পাগল। আমি বাইরে যাই, একটা লোক দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ধরে বেঁধে দোকানে নিয়ে আসি। আরে ভাই, আপনি আসেন, একটু খেয়ে যান। আসেন। আরে আমি খাবো না, বাড়ি থেকে খাবার খেয়ে এসেছি। আরে বস, খাবার নিয়ে আসেন। একটা লোক পাওয়া গেছে, তাড়াতাড়ি নিয়ে আসেন বস। আমি খাবার নিয়ে ওনার কাছে যাই। উনি খাবারটা মুখে দেন। ছি, কি জঘন্য গন্ধ! এই খাবার কি মুখে দেওয়া যায়? খাবার মাটিতে ছুঁড়ে মারে আর রাগ করে দোকান থেকে বের হয়ে যায়। আরে বস, এই খাবার সত্যি গন্ধ হয়ে গেছে, কিন্তু এখানে রান্না করলেন তো আপনি, এটা কি করে সম্ভব? নিশ্চয়ই বাহির থেকে গন্ধ আসে, তাই সবাই মনে করে খাবারে গন্ধ আছে। আচ্ছা, এখানে আশেপাশে এমন কিছু আছে সেখান থেকে গন্ধটা আসতে পারে। বস, সামনে একটা ডাস্টবিন আছে, সেখান থেকে গন্ধ আসতে পারে। চলুন আপনাকে সেখানে নিয়ে যাই। তোমার যেতে হবে না, সুখ কিনে তুমি এখানে থাকবে। আমি যাব সেখানে। অনেক কষ্ট করে ডাস্টবিন খুঁজে পাই। এটা কোনো ময়লা ডাস্টবিন না, একটা মাঠ যেখানে সবাই ময়লা ফেলে। আমি খুব কষ্ট করে ময়লা পরিষ্কার করি। সুখকে আমি ঝুমকা আপুর কাছে রেখে বস যেখানে গেছে সেখানে যাই। আরে বস, আপনি কি করছেন? এই ময়লা পরিষ্কার করছেন কেন? আরে, একবার পরিষ্কার করলে আর গন্ধ আসবে না। আমি রাতে বাড়ি আসি, শরীর অনেক খারাপ, তাই সুখকে নিয়ে এসে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতে কান্না করছে, এমন শব্দ শুনে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে ঝুমকা কান্না করছে, কিন্তু এত রাতে কোনো বিপদ হলো না তো। আমি তাড়াতাড়ি উঠে সেখানে যাই। বাবা, তোমার কি হয়েছে? বাবা, বুকে কি বেশি ব্যথা করছে? তুমি চিন্তা করবে না। এক্ষুনি হাসপাতালে নিয়ে যাব তোমাকে। আরে কাকা, আপনার কি হয়েছে? হঠাৎ কান্না আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। কি হয়েছে আপনার কাকা? আরে দেখুন না, বাবা রাতে খেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করছে। মা জেগে উঠে আমাকে ডাক দেয়, কিন্তু ব্যথা কমছে না, বরং বেড়ে যাচ্ছে। কি করব আমি কিছু বুঝতে পারছি না। কি বলেন? আচ্ছা চলেন কাকাকে নিয়ে হাসপাতালে যাই। আপনি ধরেন এক পাশে, আমি ধরি আরেক পাশে। আচ্ছা ঠিক আছে। মা কি যাবে আমাদের? না, কাকিকে যেতে হবে না। বাসায় কেউ নেই। ওরা এখানে থাকা জরুরি। আর সুখকে কাউকে দেখে রাখতে হবে তো। আচ্ছা বাবা, তুমি চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে। তোমার কিচ্ছু হবে না বাবা। আমরা কাকাকে নিয়ে হাসপাতালে যাই। কিন্তু এত রাতে ডাক্তার খুঁজে পাওয়া একটু কষ্টকর। তবে কয়েকজন ডাক্তার ছিল, তারা কাকাকে কেবিনে নিয়ে যায়। আমার বাবা ঠিক হয়ে যাবে তো? যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমার আর মায়ের কি হবে? বাবা আমাদের মাথায় ছাতা হয়ে আছে। চিন্তা করবেন না, কিছু হবে না কাকার। কাকা একদম ঠিক হয়ে যাবে। হঠাৎ কয়েকজন ডাক্তার বের হয়ে আসে। আমরা তাদের কাছে যাই। আচ্ছা, আমার বাবা কেমন আছে? ঠিক আছে তো? সরি ম্যাম, আপনার বাবা আর নেই। রাস্তায় আসার সময় উনি মৃত্যুবরণ করেছেন। ডাক্তার কথা শুনে আমি ঝুমকা দিকে তাকাই। মেয়েটা কথা শুনে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে ধরে ফেলি। কয়েক ঘন্টা পরে আমার জ্ঞান ফিরে কি হয়েছে মনে করতে পারছি না। একটু বাহিরে বের হয়ে বাবার লাশ দেখে পড়ে যেতে যাব, তখন কেউ ধরে ফেলে আমাকে। আমি ওকে ধরে ফেলি। ঝুমকা, নিজেকে শান্ত করো। ও আমাকে জোরে ধরে কান্না করতে থাকে। আসলে কাছে মানুষ দূরে চলে যাওয়া কতটা কষ্টকর সেটা আমি জানি। ওকে অনেক সান্ত্বনা দেই। মেয়েটা বড্ড ভেঙে পড়েছে। 3 দিন কেটে যায়। আনোয়ার আমাকে অনেক সান্ত্বনা দেয়। আসলে মানুষ হিসেবে ওনার কোনো তুলনা নেই। রাতে আমি ছাদে গিয়ে বসে থাকি। বাবার কথা খুব মনে পড়ছে।
চোখ বেয়ে জল পড়ছে। আরে, আপনি এত রাতে এখানে দাঁড়িয়ে আছেন? ঘরে যান, শীত পড়েছে তো, ঠান্ডা লেগে যাবে আপনার। চিন্তা করবেন না, কিছু হবে না। কিন্তু আপনি এখানেই কেন? কি করছেন? আসো, অনেকদিন ধরে চাঁদ দেখা হয় না তো, তাই একটু দেখতে আসলাম। ও আচ্ছা, আপনার সাথে যার বিয়ে ঠিক হয়েছে তাকে একবার তো এখানে আসতে দেখলাম না, সে কোথায়? বাবার মৃত্যুর 3 দিন পরের দিন সে কল করে। সে আমাকে বিয়ে করতে পারবে না, কারণ এখন আমার বাবা নেই। কে সংসার চালাবে? কে নিবে সব দায়িত্ব? আর বাবা ওদের বলেছে 5 লাখ টাকা দিবে বিয়ে করলে যৌতুক হিসেবে। কিন্তু এখন এত টাকা কোথা থেকে দিব? তাই আর বিয়ে হবে না। আসলে এই পৃথিবীতে ভালোবাসা ভুল না। আমার আর আপনার কাউকে ভালোবাসা ভুল, সেটা বুঝতে পারছি। আসলে ভাগ্য এক আজব জাদুকর। হুম, ঠিক বলেছেন। আচ্ছা, দোকানের কি খবর? কোনো লোক এসেছে? এখন পর্যন্ত তো না, দেখি কি করা যায়। আচ্ছা, তাও কাল সকালে ঘুম থেকে উঠে দোকানে যাওয়া যাক। ওকে, সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে দোকানের জন্য বেরিয়ে পড়ি। কিন্তু দোকানে কোনো লোক আসে না। আজকে দোকানে কোনো লোক আসবে বলে মনে হয় না। আমরা যেখানে ময়লা পরিষ্কার করি, সবাই সেখানে ময়লা ফেলে। কি করব? এদের ময়লা ফেলানো কিছু একটা করে আটকাতে হবে। রাস্তা দাঁড়িয়ে থাকা হিন্দু লোকদের যেতে দেখি। ওস্তাদ, আপনার মাথায় কি চলছে বলুন তো? এই শহরে অনেক হিন্দু রয়েছে, কিন্তু সেটা জেনে আপনি কি করবেন? আরে, মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। আজ রাতে এখানে আসতে হবে, এরপর থেকে খেলা শুরু হবে। রাত 3টে বাজে আনোয়ার বাড়ি থেকে বের হয়ে ডলারকে নিয়ে সেই জায়গায় যায় এবং ময়লা পরিষ্কার করে। আরে বস, আপনি কি করেন? আবার ময়লা কেন পরিষ্কার করছেন? আমি ময়লা পরিষ্কার করি, পরে কতটুকু মাটি দিয়ে সেখানে একটা জায়গা তৈরি করি। এবার কালকে সেখানে হবে আসল মজা। বস, এতে কাজ হবে মনে হয়? কালকে সকালে সেটা দেখতে পাবে। সকালে ঘুম থেকে উঠে ডলারকে নিয়ে সেই জায়গায় যায়। আনোয়ার অপেক্ষা করতে থাকে কখন মানুষ ময়লা ফেলবে। একটা লোক আসে ময়লা ফেলতে, কিছু একটা দেখে থেমে যায়। দেখে সামনে একটা মূর্তি, সেখানে পুজোর ফুল দেওয়া। তাই সেখানে সবাই ময়লা না ফেলে সামনে রাখা ডাস্টবিনে ময়লা ফেলে। প্রায় সবাই তাই করে, কারণ মানুষের দেবী এখানে থাকে, তারা ময়লা ফেলবে কি করে? আরে বস, দারুণ হয়েছে বুদ্ধিটা। আপনি কি সুন্দর করে কাজ করলেন বস, খুব ভালো। হুম, এখন আমাদের দোকানে অবশ্য মানুষ আসবে, আর এত ভালো খাবার রান্না করব যে অন্য দোকান যাওয়ার কথা চিন্তাই করবে না। আচ্ছা, ইরার কথা তো বলতেই ভুলে গেছি। আমাদের বিসিএস ক্যাডার বলে কথা। আচ্ছা, ইরা 2 দিন ধরে তার বয়ফ্রেন্ডের জন্য হোটেলে অপেক্ষা করছে, কিন্তু সে আসে না। তাই বাধ্য হয়ে হোটেল থেকে বের হয়ে যায়। কিন্তু তার কাছে কোনো টাকা নেই। তাই সে হোটেল ভাড়া কি দেবে বলুন? তাই পালিয়ে যায়, কিন্তু কোথায় যাবে এই শহরে সে কাউকে চেনে না। তাই তার মামার বাড়িতে ফিরে যায়। কি রে ইরা, তুই এখানে? শুনেছি তোর নাকি চাকরি হয়েছে, কিন্তু তুই একা কেন? আনোয়ার কোথায়? আমি মামির পায়ে পড়ে যাই। মামি, সব দোষ আমার। আমি আনোয়ারকে রেখে, নিজের মেয়েকে রেখে টাকার লোভে অন্য একজনের সাথে পালিয়ে যাই। কিন্তু সে আমার ক্যাবিনের সব টাকা নিয়ে কোথায় চলে গেছে, তাকে ফোন করলে পাওয়া যাচ্ছে না। কি, তুই আনোয়ারের মতো একটা ভালো ছেলেকে রেখে তুই অন্য একজনের সাথে পালিয়ে গেলি? কি করে? আর ওই 6 মাসের বাচ্চার জন্য একটু মায়া হলো না তোর? কেমন মা রে তুই? মামি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। লোভে পড়ে এমন কাজ করে ফেলেছি। কিন্তু মামি, হ্যাঁ, এখন আমি কোথায় যাব? একটু থাকতে দাও আমাকে মামি। মামি একটু চিন্তা করে। এমনি এই বাজারে কাজের লোক পাওয়া অনেক টাকা লাগে। যদি ও বাড়ির সব কাজ করে দেয়, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। মামি আমাকে তার বাড়িতে থাকতে দেয়, কিন্তু সারাদিন অনেক কাজ দেয়। সব কাজ শেষ করে অনেক কষ্ট হচ্ছে আমার। খুব খিদে পেয়েছে, তাই মামির কাছে গিয়ে একটু খাবার চাই। এত খাবার খেতে হবে না। নিজের কপাল খেয়ে এখন আবার খাবার খেতে এসেছে। যে মানুষ তোকে এত কষ্ট করে পড়াশোনা করে চাকরি করতে দিয়েছে, তার সাথে থাকতে পারলি না তুই? তোর মতো একটা খারাপ শুধু শাস্তি পেতে পারে। যা, কোনো খাবার নাই তোর জন্য। কয়েক বছর কেটে যায়। আনোয়ার এখন অনেক বড় ব্যবসায়ী। শহরে কেউ নেই যে তাকে চেনে না। দোকানে আস্তে আস্তে মানুষ আসে, সবাই সবাইকে অনেক প্রশংসা করে। ব্যবসা বাড়তে থাকে। আর সেই জায়গায় এখন কেউ ময়লা ফেলে না। সেখানে আজ অনেক বড় মন্দির হয়েছে। আনোয়ার সেই জমি কিনে নিয়ে সেটা মন্দিরের জন্য দান করে দিয়েছে। সুখ আজ বেশ বড়। খুব খুশি আছে আনোয়ার। স্যার, আপনার সাথে একজন মহিলা দেখা করতে এসেছে। ওনার নাম বলল ইরা। আপনার পরিচয় বলল। নামটা শুনে চোখে জল আসে। এরা হঠাৎ করে দেখা করতে এসেছে, নিশ্চয় তার অনেক সুখ, সেটা দেখাতে আসছে। তুমি ভিতরে আসতে বলে দাও। আনোয়ার, তুমি কেমন আছো?
কয় বছর ধরে তোমাকে খুঁজে যাচ্ছি কিন্তু কোথাও নেই তুমি। সেই পুরনো বাড়িতে গিয়ে খুঁজে তোমাকে পাই না। একটা খবরের কাগজে তোমার নাম দেখে এখানে আসি। আমিও চেহারা দেখে অবাক হয়ে যাই। এই কোন ইরা, যাকে ফুলের চেয়ে বেশি সুন্দর দেখতে লাগতো সেই ইরা? কিন্তু এখন তার চুল এলোমেলো, চামড়া কুঁচকে গেছে, যে কোনো লোক দেখে ভয় পাবে এমন হয়ে গেছে কেন ও? আনোয়ার, তোমার সাথে যা করেছি তা অন্যায় ছিল। সেই শাস্তি আমি পেয়েছি। আমার বয়ফ্রেন্ড আমার সাথে প্রতারণা করেছে। এরপর আমি বাড়িতে যাই। সেখানে মামি অনেক খারাপ ব্যবহার করে। আমি যখন প্রতিবাদ করি তখন মামি আমাকে চুরির অপবাদ দিয়ে জেলে পাঠিয়ে দেয়। তাই আমার চাকরি চলে যায়। এতদিন আমি জেলে ছিলাম আনোয়ার। আমাকে মাফ করে দাও আনোয়ার। ইরা, আমি তোকে মাফ করার কে? তুমি নিজে ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। আমাকে কি তুমি নিজের জীবনে ফিরিয়ে নেবে? আমি আর তুমি আমাদের মেয়ে সুখে সংসার করব আবার। সেটা আর কখনো সম্ভব না। তুমি এখন আমার জীবনে একটা অতীত, যাকে মনে করতে চাই না আমি। আমার মেয়ে জানে তার মা মারা গেছে, তাই তুমি এখান থেকে চলে যাও। আমি আমার মেয়ের সাথে দেখা না করে কোথাও যাব না। তুমি যদি ওর সাথে দেখা করতে না দাও তাহলে আমি কেস করব। ইরা, তুমি এখনো বোকা। আচ্ছা, তুমি যে থানায় কেস করবে সেখানে গিয়ে পুলিশকে আমার হয়ে সালাম দিবে। আর যদি কোনো উকিল আমার নাম শোনার পর তোমার কেস নেয়, তাহলে আদালতে দেখা হবে। তুমি তোমার টাকার পাওয়ার দেখিয়ে সব করতে পারো না আনোয়ার। আমি সুখের মা। ওর উপর অধিকার আছে আমার। টাকা থাকলে তো টাকা দেখাতে হবে। আর সুখের নাম নিজের মুখে কখনো উচ্চারণ করবে না তুমি। ও জানে ওর মা মৃত্যুবরণ করেছে ওর জন্মের সময়, কিন্তু ওকে গিয়ে যদি বলি ওর মা 6 মাস বয়সে ওকে রেখে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, তখন ও তোমাকে ঘৃণা করবে। আর জন্ম দিলেই কেউ মা হয়ে যায় না। তুমি কি করতে পারবে সেটা কোর্টে দেখা যাবে। আমার মেয়ে সবসময় আমাকে পছন্দ করবে, কারণ ওকে আমি শিক্ষা দীক্ষা দিয়ে বড় করেছি আমি। আনোয়ার, এটা তুমি করতে পারো না। আনোয়ার, আমার মেয়ে সুখ। আমি রুম থেকে বের হয়ে যাই। ইরা, আমি তোমার সাথে কখনো খারাপ ব্যবহার করতে চাইনি, কিন্তু ভাগ্য তোমাকে শাস্তি দিয়েছে, সেটা তো তোমাকে পেতে হবে। লোভের ফল কখনো ভালো হয় না ইরা। আমি একজন গার্ডকে ডাক দিলাম। জি বস, কিছু বলবেন বস? হ্যাঁ, এই মহিলাকে আমাদের দোকানে রাঁধুনি হিসেবে কাজ দিতে হবে, আর খাওয়া দাওয়া শোয়ার জন্য একটা রুম দাও। আশা করি তুমি সেখানে 3 বেলা খেতে পারবে ইরা। আপু, তুমি ঝুমকা মাকে কি বললে মনে আছে তো? ওকে বলবে আই লাভ ইউ ঝুমকা। তুমি কি আমাকে বিয়ে করতে চাও? মনে থাকবে কথাটা। আরে, টেনশনে সব ভুলে যাচ্ছে আমি। কি করে বলবো? ওর সামনে গেলে সবকিছু ভুলে যাই আমি। ও আপু, তুমি সত্যি একটা ভীতু। একটু সাহস জোগাড় করো, সত্যি বলতে হবে। আমি ঝুমকার সামনে একটু হাঁটু গেড়ে বসি। ঝুমকা, আমি কখনো ভালোবাসায় বিশ্বাস করি না, কিন্তু কখন তোমার প্রতি ফিলিংস তৈরি হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তুমি আমার জীবনে সব কাজে পাশে ছিলে। যদি কখনো ব্যবসা লস হয়ে যেত, আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলতাম, কিন্তু তুমি সবসময় বিশ্বাস করতে আমাকে। আমি পড়াশোনা জানি না, কিন্তু তুমি আমাকে শিখিয়ে নিলে। আমার সুখকে তুমি মায়ের মতো আদর করেছিলে। ওকে কখনো মায়ের অভাব বুঝতে দাও নাই। তুমি আমাকে বিয়ে করবে ঝুমকা? আরে আব্বু, তুমি ফুল নিতে ভুলে গেলে। এবার আমি গিয়ে বসে বলি, রে ঝুমকা মা, তুমি সত্যি আমার মা হবে? ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। কি করব, রাজি হয়ে যাই, কারণ আমি আনোয়ারকে ভালোবাসি। একটা মানুষ কত ভালো হয় সেটা ওনাকে না দেখলে বিশ্বাস করতে পারবো না। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ হচ্ছে। আগামী গল্প আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। দরজার সামনে কলিবেল চাপ দিতেই ভিতর থেকে একজন লোক বেরিয়ে আসলো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা, কি চাই তোমার? আমি বাসা ভাড়ার জন্য এসেছি। আকাশের কথা শুনেই তখনই বাড়িওয়ালা জিজ্ঞেস করলো, তা বাবা, তুমি বিবাহিত নাকি ব্যাচেলর? আকাশ হ্যাঁ বলতে যাবে তখন কেউ একজন আকাশের কথা আটকিয়ে বলে উঠল, আমরা বিবাহিত। আমি ওর বিয়ে করা একমাত্র বউ। আকাশ একটা মেয়ের কণ্ঠ শুনে সেই জন্য পিছনে তাকাতেই দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মাথায় সমস্যা আছে, না হয় একটা অপরিচিত ছেলেকে কেউ স্বামী বানায় নাকি? এটা মনে হয় পাবনার পাগলি। আমি তো এই মেয়েটাকে চিনিই না। কথাগুলো আকাশ মনে মনে ভাবতে লাগলো। তখনই বাড়িওয়ালা আবার বলে, মেয়েটা কি তোমার স্ত্রী? আকাশ কি বলবে মনে মনেই ভাবতে লাগলো। এই বাসাটা ছাড়া যাবে না। এরকম বাসা কোথাও পাওয়া যাবে না। কি হলো, কিছু বলছো না যে? না মানে হ্যাঁ। আঙ্কেল, ও কি বলবে? সকালে ঝগড়া করেছি বলে আমাকে চড় মেরে একা চলে এসেছে। বাড়িওয়ালা আকাশের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন ওনার মেয়েকেই মেরেছে। ধরেই একটা চড় মেরে দিল আকাশের গালে। বাড়িওয়ালা রাগী কণ্ঠে বললেন, এত মিষ্টি একটা মেয়েকে কেউ মারে?
তোমাকে দেখতে তো ভালো মনে করেছিলাম, কিন্তু তোমাদের হাতে আলাদা আলাদা লাগেজ কেন? আকাশ ভাবছে। মনে হয় ফেঁসে গেলাম। কি করি এখন? আরে আঙ্কেল, ওই যে সকালের ঝগড়া। কথাটা শুনেই বাড়িওয়ালা আবার আকাশের দিকে তাকালো। আকাশ ভয়ে শেষ। আবার এটাও ভাবে, যাই হোক, মেয়েটা কিন্তু একটা জিনিয়াস। তা তোমার নাম কি মামনি? নীলাঞ্জনা আক্তার, সবাই ইরা বলেই ডাকে। আর ওই বজ্জাতটার নাম কি? আরে, আমি বজ্জাত হলাম কি করে? বেটা, তুই যদি বাড়িওয়ালা না হতি তাহলে তোর খবর করে ছাড়তাম। ওর নাম তো পারভেজ হোসেন। আকাশ বলেই সবাই আমাকে চেনে। আমাকে বলতে দিবে না নাকি? ওনার নাম পারভেজ হোসেন আকাশ। তা তোমাদের কি নিজস্ব বাসা নেই? আসলে আমি আর আকাশ চাকরি করি তো, আর এখান থেকে অফিস খুব কাছে, তাই এখানে উঠলাম। ও, ভালো। আচ্ছা, তোমরা যাও, ওইটা তোমার রুম। বাড়িওয়ালা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন। আকাশ আর ইরা রুমে ঢুকলো। আসলে আকাশ ব্যাচেলার, বাসা খুঁজছিল। আর আকাশের নামটা হতো আপনারা জেনেই গেছেন। আমি আকাশ, ব্যাচেলার বলে কেউ বাসা ভাড়া দিচ্ছিল না। প্রায় সারা ঢাকা শহর খুঁজে ফেলেছি, শেষে বাসায় এসেছে। আকাশ আর ইরা রুমে ঢুকে একে অপরের দিকেই তাকিয়ে আছে। আকাশের হাত এখনো গালে। খুব লেগেছে বুঝি? আকাশ মাথাটা কাত করলো খাটের সাথে। ইস, ব্যথা করছে। না। আচ্ছা, এটা কি হলো? কই কি হলো? কি হলো মানে? আপনি আর বউ হলেন কি করে? ও সরি, আসলে আপনারও বাসা প্রয়োজন, আমারও প্রয়োজন, তাই। ও, তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আজ 1 সপ্তাহ ধরে বাসা খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আপনার জন্য আজ আমি বাসাটা পেলাম। ধন্যবাদ দেওয়া লাগবে না, এটা আমারও প্রয়োজন ছিল। আচ্ছা, আমরা তো পরিচিত হলাম না। হলাম তো, আমি ইরা, অফিসে চাকরি করি। আচ্ছা, আপনি কি করেন? আমিও চাকরি করি। আর আপনার পরিবার? ইরা কিছুই বলছে না। কি হলো ইরা? আমি আমি অনাথ। বলে আমাদেরকে ছলছল চোখে তাকালো। সরি, আমি বুঝতে পারিনি। না ঠিক আছে, আপনার পরিবার? আব্বু, আম্মু আর ছোট বোন। তারা কোথায়? তা তো চট্টগ্রামে থাকে, আর আমি পোষ, মানে পালিয়ে এসেছি। কেন? আসলে হয়েছিল কি, আম্মু তার বান্ধবীর মেয়েকে বউ করতে চায়, আর আব্বু চায় তার বন্ধুর মেয়েকে। আর ঈশা, মানে আমার বোন, তার বান্ধবীকে ভাবি বানাতে চায়, আর আমি তাদের মাঝ থেকে ফুস। দ্যাটস ইট। ইরা খিলখিল করে হাসছে। আকাশ ইরার দিকেই তাকিয়ে আছে। কি দেখছেন অমন করে? আমার বউ। সরি আপনাকে। আমাকে দেখার কি আছে? আপনি এত সুন্দর, যদি নিজেকে কন্ট্রোল করতে না পারি। ইরা রেগে গিয়ে বলল, কি? না, কিছু না। আচ্ছা, আমরা বাসাটাই তো দেখলাম না। হ্যাঁ চলুন, দেখে নেই। এখানে তো মোট 4টে রুম। সব রুমগুলোই সুন্দর। একটা বেডরুম, একটা কিচেন, একটা ডাইনিং রুম, আর একটা এমনি স্টোর রুমের মতো। দুজনেই বলি উঠে, কিন্তু বেড একটাই কথাটা বলেই ইরা আকাশের দিকে তাকিয়ে আছে, আর আকাশ ইরার দিকে। সমস্যা নেই, সোফা তো আছে। সোফা তো অন্য রুমে। তো না, কিছু না। আচ্ছা চলো, রুমগুলো গুছাতে হবে। আমার খুব ক্লান্ত লাগছে। কি? এসব বললে হবে না, দুজনেই রুম সাজাবো। তারপর আর কি, রুমগুলো সাজাতে লাগলো। ইরা বলে দিচ্ছে আর আকাশ সব করছে। আকাশ জীবনে যা করেনি এখন সেসব করছে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি আর পারবো না, বলে ঠাস করে বেডে শুয়ে পড়লাম। ইরা তো হেসেই খুন। রুম গোছানো প্রায় শেষ। আকাশ শুয়ে আছে হাত পা মেলে। তখনই কলিং বেলের শব্দ। 2-3 বার বেজে গেছে, আকাশ উঠছে না। ইরা কোমরে হাত দিয়ে বলল, কি হলো, দরজা খুলছো না কেন? আপনি খুলুন। খুলতে বলেছি খুলুন, না হয় খবর আছে। আকাশ গিয়ে দরজা খুলে দেয়। বাইরে তাকিয়ে দেখে বাড়িওয়ালি। আর আন্টি, ভিতরে আসুন। না বাবা, ভিতরে যাব না এখন। এই নাও তোমাদের রাতের খাবার, খেয়ে নিও। জি আচ্ছা। ইরা কোথায়? উনি তো ভিতরে। তুমি ইরাকে আপনি বলে রাখো? না না। তাহলে এই যে ডাকলে? কই, আমি তো বললাম ও ভিতরে। না না, তুমি তো বললে উনি। তখনই ইরার আগমন। আন্টি, ও আমাকে উনি করে বলেছে, তাই না? সকালে ঝগড়া করেছি বলে আপনি করে বলছে। আজ দেখাচ্ছি মজা। ও আচ্ছা, বুঝেছি। আমি এখন যাই। জি আন্টি। আন্টি যেতেই ঠাস করে দরজা লাগিয়ে দিল। আকাশের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকছে। আরে বাবা, থুকু, আমার বউ এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন? আমি আবার কি করলাম? আন্টির সামনে আপনি করে বললেন কেন?
আমি তো আপনাকে আপনি করে বলি তাই। আরে আপনি তো মহাগাধা, ওনাদের সামনে তো আমাদের অভিনয় করতে হবে। কিভাবে? আরে গাধা, তুমি করে বলতে হবে, ওনাদের সামনে এমন ভাবে চলতে হবে যাতে ওনারা বুঝতে না পারেন যে আমরা স্বামী স্ত্রী না। হঠাৎ যদি মুখ দিয়ে আপনি বের হয়ে যায়? এই তো, এই জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে তো আমাদের একে অপরের সর্বনাশ। তুমি করে বলতে হবে। প্রয়োজন হলে ওটাই করব। আচ্ছা, তাহলে তোমাকে তুমি করে বলবো, আর তুমিও আমাকে তুমি করে বলবে। ওকে? ওকে। আচ্ছা, আমি এখন গোসল করে আসি, তারপর আমরা দুইজন মিলে ফ্যামিলি প্ল্যানিং করব। আরে, বিয়েই তো হয়নি, এখন কিসের ফ্যামিলি প্ল্যানিং? এইদিকে ইরা রাগে ফেটে যাচ্ছে। খবিস, আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলিনি। তুমি একটু আগেই তো বললা। ইরা লুচির মতো খালি ফুলেই যাচ্ছে, গাল দুটো বেলুনের মতো হয়ে গেছে। ফেটে গেলে খুব জোরে শব্দ হবে, হয়তো আপনারাও শুনতে পাবেন। বদমাইশ ছেলে, আমি এই ফ্যামিলি প্ল্যানিং এর কথা বলছি না, তুমি যা ভাবছো সেটা না। আমি আমাদের এখানে চলতে হলে প্ল্যান মানে রুটিন অনুযায়ী চলতে হবে সেটা বলছি। ও, আমি আরো ভাবলাম মনে হয় আমাদের বাবুদের কথা ভাবছি। রাবিশ। বলে রাগ করিয়ে টাওয়েল আর তার কাপড় নিয়ে ওয়াশরুমের দিকেই গেল। আর আকাশ বিছানায় বসে বসেই হাসছে। ইরা গোসল করেই বের হলো। হলুদ একটা কামিজ পরেছে, পুরো দেখতে হলুদ পরীর মতো লাগছে। এখন আর কাপড় পরে এসে কি হবে? মানে? যা দেখার আছে সব তো দেখে নিয়েছি। হোয়াট? কি দেখেছো তুমি? আকাশ আঙ্গুল দিয়ে ওয়াশরুমের দিকে ইশারা করে দিয়ে বলল। ওইদিকে তাকাও। ইরা ওয়াশরুমের দিকে তাকিয়ে হাঁ হয়ে গেল, আবার আকাশের দিকে হাঁ করেই তাকিয়ে আছে। ওয়াশরুমের দরজার গ্লাস খুবই স্বচ্ছ, তাই বাইরে থেকে হাপচা হাপচা সব দেখা যায়। তার মানে তুমি আমার... হ্যাঁ, সব দেখে নিয়েছি। আর ফিরে পেলে কেউ কি হাতছাড়া করে? আরে কি হলো, কাঁদছো কেন? আমার সব শেষ হয়ে গেল। শুধু তো দেখেছি, কিছু করিনি তো। ইরা আকাশের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে বলল। দাঁড়া কুত্তা, তোর করা বের করছি, তবে আজ আমি তোকে... বলেই আকাশকে বালিশ দিয়ে মারতে লাগলো। আরে ইরা, কি করছো কি? তোকে আজ আমি মেরেই ফেলবো, আমার সাথে ফাজলামি? আরে আমার লক্ষ্মী বউ, মারে না প্লিজ। ওই, কে তোর বউ? হুম? কেন, তুমি না বললে আমি তোমার স্বামী? ওটা তো ওই সময় বাড়িটা ভাড়া পাওয়ার জন্য বলেছি। আচ্ছা, বলছো যখন, আমি তোমার অধিকারটা পুষিয়ে নিই। অধিকার মানে? কিসের অধিকার? আরে বউর অধিকার, যেমন ধরো তুমি আমার পা টিপে দিবা, মাথা টিপে দিবা, ভাত খাইয়ে দিবা। বলো, আর কি? আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং। দাঁড়া, তোর ফ্যামিলি প্ল্যানিং বের করছি। এই ফাঁকে আকাশ দৌড় দিল। ইরাও আকাশের পিছনে পিছনেই দৌড়াচ্ছে। আকাশ শোবার রুমে গিয়ে ব্রেক কষে দিল, আর অমনি আকাশের বউ মানে ইরা আকাশের বুকের উপর, আর আকাশ বিছানার উপর। আকাশ ইরার দিকে তাকিয়ে আছে, আর ইরা আকাশের দিকে। আকাশ ইরাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আকাশের মনে হচ্ছে ইরা আকাশের নিজস্ব বউ। এমন একটা বউ যদি পেতাম। আকাশ অনিচ্ছা সত্ত্বেও ইরার কপালের চুলগুলো সরিয়ে ইরাকেই দেখতে লাগলো। ইরা আকাশের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আকাশও ছাড়ার পাত্রই নয়। আকাশও আরো শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইরা ভয়ার্থ কণ্ঠে বলল। এই, এই কি করছো? ছাড়ো বলছি। কেন, এতক্ষণ তো দৌড়াচ্ছিলে, এখন হাতের কাছে পেয়েও কেন কিছু করছো না যে? না না, আমি তো কিছু করব না, আমাকে প্লিজ ছেড়ে দাও। আরে ভয় পাচ্ছ কেন? কই, আমি ভয় পাচ্ছি না তো। আচ্ছা, ভয় পাচ্ছ না? না, পাচ্ছি না, ভয় পাবো কেন? হ্যাঁ সত্যিই তো, ভয় পাবে কেন? স্বামীকে আবার কিসের ভয়? এই, এই, তুই আমার কোন কালের স্বামী? এই তো, এই কালের। প্লিজ ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিব, একটা শর্তে। কি 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 সত্য? আমাকে একটা প্রাপ্য দিতে হবে। ইম্পসিবল, এটা হতে পারে না। আকাশ ইরাকে আরো জড়িয়ে জড়িয়ে ধরলো। এখন হবে? প্লিজ ছেড়ে দাও, এগুলো করা ঠিক না। কোনগুলো? ওই তো, ওইগুলো। কোনগুলো? ওই যে কিস্তিতে বললে। কেন, ঠিক না কেন? আমরা তো বিবাহিত না, মানে স্বামী স্ত্রী না। আচ্ছা চলো তাহলে বিয়ে করে নেই। ইম্পসিবল। কেন কেন, পসিবল নয় কেন? জানি না, প্লিজ ছেড়ে দাও। আচ্ছা, আগে কিস দাও। প্লিজ, এরকম করো না। কিরকম?
ছেড়ে দাও না প্লিজ। আগে কিস করো। আচ্ছা। কি হলো, দাও। ইরা চোখ বুঝে আকাশের গালে একটা পাপ্পি দিয়েই দিল। আকাশ তো সুখে সাগরেই ভাসছে। কি মধুর! এখন তো ছেড়ে দাও। আরে আমি তো কিস করতে বললাম। দিলাম তো। কই দিলে? একটু আগেই না দিলাম? আরে ওটা তো পাপ্পি দিলে, কিস দিলে না তো। মানে? মানে গালে দিলে পাপ্পি আর ঠোঁটে দিলে কিস। কি? হ্যাঁ দাও দাও, এখন দাও। আর তো অসহ্য না আমার। আমি দিতে পারবো না। পারবে না? না, পারবো না। আচ্ছা তাহলে আমি দিচ্ছি। এই, না না প্লিজ, এটা করো না। আমি এটাই করব। মুখ এগিয়ে নিয়ে যেতেই ইরা চোখ বন্ধ করে আছে, আর আকাশ ইরার দিকে অপলক দৃষ্টিতেই তাকিয়ে আছে। এরকম একটা বউ সত্যি সত্যি আমি চাই। কি মায়াবী হয়নি চোখ, গালে টোল পড়া হাসি, কি নিষ্পাপ। আকাশ ইরার দিকে শুধু তাকিয়ে আছে। ইরা এক চোখ খুলেই চোখ টিপার মতো করে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ ইরারও অবস্থা দেখে হেসেই ফেলল। খুব ভয় পেয়ে গিয়েছিলে? হুম। আচ্ছা এখন ছেড়ে দিলাম, পরে দিব রে, ওকে? ইরা চোখ বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছে। আরে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর ফ্রেশ হয়নি, তাই ছেড়ে দিলাম। ওয়াহ, কি বাজে! বাজে মানে? কিসের বাজে? এখনো ফ্রেশ হওনি? এ একদম নাক ছিটকাবে না, না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা, ছেড়ে দাও প্লিজ। আকাশ ইরাকে ছেড়ে দিতেই আকাশকে কিল মেরিয়ে দৌড় দিল। ওয়াশরুমে ঢুকবো, তখনই মনে হলো বাইরে থেকে সব দেখা যায়। এই তুমি এই রুম থেকে বেরিয়ে যাও। রুম কি তোমার একার? আর বাইরে যাব কেন? কেন মানে? আমি গোসল করব, তুমি বাইরে থেকে সব দেখে নিবে। যাও বাইরে যাও। কি বলে, ছেলেদের আবার লজ্জা। আর আমার কি ঠেকা পড়ছে যে তোমাকে দেখবো? আচ্ছা বাদ দিলাম। আমি ওয়াশরুমে ঢুকে 30 মিনিট সময় নিয়ে গোসল করলাম। বের হতে দেখি ইরা আমার দিকে তাকিয়ে হাসছে। এই হাসছো কেন? আমি হাসছি তাতে তোমার কি? আর হাসতেও মানা নাকি? হাসবে ভালো কথা, কিন্তু আমার দিকে তাকিয়ে হাসছো কেন? বেশ করেছি, হেসেছি, হাসবো। আকাশের খুব ক্ষুধা লেগেছে, তাই ইরাকে বলল, অরে খুব খিদে পেয়েছে। টেবিলে রাখা আছে। এই না হলো আমার বউ। যাও দেখো গিয়ে। কিছু বললে? কই না তো, বলেছিলাম এটা তো আমার কর্তব্য। এত স্যাক্রিফাইস করছে, বিষয় কি? কোনো কুমতলব করছে না তো? যাও খেয়ে নাও। আকাশ টেবিলের দিকে গেল। খুব খিদে পেয়েছে, সেজন্য টেবিলের দিকে তাকালো। বাহ, বউ আমার টেবিলে খাবার ঢেকে রেখেছে। ঢাকনা তুলতেই ওয়াক, এ কি, এগুলো এলোমেলো কেন? আর আন্টি তো বেশ কিছু খাবার দিল, তাহলে এত কম কেন? ইরা, ইরা। ইরা হাসতে হাসতে বলল, বাবু চিৎকার করছো কেন, কি হয়েছে? তোমার বাবুর আমি নিকুচি করি। বাবু, রাগ করো না। কি হয়েছে বলো আমাকে। এগুলো কি এমন এলোমেলো কেন? আর আন্টি তো কতগুলো খাবার দিল, ওগুলো কোথায়? আন্টি কি শুধু আপনাকে খেতে দিয়েছে? আমাকেও খেতে দিয়েছে। আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই যতটুকু পারছি খেয়ে নিয়েছি। ও মা, কি রাক্ষসী রে বাবা। ওই চুপ, বেশ করেছি, ক্ষুধা লেগেছে তাই খেয়ে নিয়েছি। ভালো কথা, আমার খাবার এলোমেলো কেন? ওগুলো তো তোমার খাবার না, এগুলো আমি খেয়েছি। অর্ধেক খেয়ে আর খেতে পারিনি, তাই রেখে দিয়েছি। তাহলে আমার খাবার কোথায়? আমি জানি না, তুমি তো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আমি এতটুকু খাবার যে রেখেছি, না হয় পুরোটাই খেয়ে নিতাম। আরে বাপ, এমন রাক্ষসী মেয়ে আমি কোনোদিন দেখিনি। আমার ক্ষুধা লেগেছিল তাই খেয়ে নিয়েছি, তাই বলে আপনি আমাকে রাক্ষসী বলবেন? মেয়েটার মনে হয় সত্যি সত্যি খুব ক্ষুধা লেগেছিল। আচ্ছা ভালো কথা, এখন আমি কি খাবো? কেন? এগুলো খেয়ে নিন। চোখ বড় বড় করে বললাম। কি, আমার মাথা খারাপ হয়েছে? ওয়াক্থু, আমি এগুলো খাবো? ইম্পসিবল, কখনোই না, মরে গেলেও না। তাহলে না খেয়েই থাকেন। এই, তুমি না খেয়ে থাকতে পারো না, তাহলে আমি কি করে থাকবো? আরে আমি কি করব, তোমার জন্য রাখলাম তো। এখন তুমি না খেলে আমি কি করব? খুব খিদে পেয়েছে, কি করব ভাবতে পারছি না। অনিচ্ছা সত্ত্বেও টেবিলে গিয়ে বসলাম। বমি বমি লাগছে, খাবো কি করে? আর এক লোকমা খাওয়ার পর পানি খাচ্ছি। এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কি মেরে বাবা, একে তো আমি দেখে নিব। জগের পানি শেষ করে জগে করে পানি এনে আমার হাতে দিল। এরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এরা হাসি দেখে আমার আগে গা জ্বলে যাচ্ছে। কোনো রকম খাওয়া শেষ করলাম। খাবার কেমন লাগলো বাবু? রাক্ষসী একটা মেয়ে।
আমার সাথে আর ফাজলামি করবে? অবশ্যই। এ হ্যাঁ, তারপর এখন ঘুমানোর পালা। আচ্ছা, আমরা এখন আমাদের কাজ ভাগ করে নেই। কি কাজ? এই ধরুন রান্নাবান্না, কাপড় ধোয়া, ঘর পরিষ্কার করা ইত্যাদি। এ আচ্ছা, বলেছিলাম কি তুমি তো সব পারবে। অসম্ভব। থাকবো দুইজন আর কাজ করব আমি একা, এটা অসম্ভব। আকাশ আহত দৃষ্টিতে ইরার দিকেই তাকিয়ে আছে। আচ্ছা, তোমার সাথে আর দুষ্টুমি করব না। ওসব বললে হবে না, আমরা দুজনেই ভাগ করে কাজ করব। তারপর আমি শেষ। এরা আমার অবস্থা দেখে হেসেই খুন। ওলে আমার বাবু, কি হলো? কিছু না বাবুনি। আচ্ছা, রান্নাটা আমি করব। কি? থ্যাংক ইউ বাবুনি। উম এটা কি হলো? সরি সরি। তবে তবে কি? আমাকে কাজে সাহায্য করতে হবে। কি রকম? অনেক রকম। সবজি কেটে দিতে হবে, যেটা প্রয়োজন বলবো সেটা হাতে এনে দিতে হবে, কোনো কিছু ভুল করে না দিলে ভুল শুধরাতে হবে। আর আর বাটি চামচ এগুলো ধুয়ে দিতে হবে। এত কিছু? আমি এগুলো পারবো না বলে দিলাম। তাহলে আমিও রান্নাবান্না করতে পারবো না। এই না না, আমি পারবো, সব করতে পারবো। তুমি রান্না করবে কেমন? হুম, আর সব কাজগুলো দুজন মিলে করব, কেমন? তুমি বলবে যেমন। আচ্ছা, এখন ঘুমানোর পালা, আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমারও। এখন ঘুমাবো কেমন করে? কেমন করে আবার? তুমি একদিন বেডে, পরের দিন ওই রুমে সোফাতে, আর আমিও একদিন বেডে, পরের দিন সোফায়। এই না না, আমি একা শুতে পারবো না। কেন? আমি ভূতে ভয় পাই। এত বড় দামড়া ছেলে ভূতে ভয় পায়? এই একদম পচাবে না আমাকে। আচ্ছা, তাহলে উপর নিচ হয়ে শুই। উপর নিচ মানে? মানে তুমি একদিন বেডে একদিন নিচে, আর ঠিক এইভাবে আমিও একদিন বেডে একদিন নিচে। হোয়াট দা? কেন, কি হলো? আমি ফুলের শুতে পাবো না। তাহলে কিভাবে শুবেন? দুজনে বেডে শুবো। ইরা তার কটমট করে বলল, হোয়াট দা? দুজনেই বেডে শুবো মানে? ইস, কি বিশ্রী! আর মাঝখানে পর্দা টাঙানো থাকবে, চলবে? আইডিয়া মন্দ না, ভাবতে হবে। ইরা কিছুক্ষণ ভেবে বলল, চলবে না, দৌড়াবে। তবে এখানে কোনো কুমতলব নেই তো? না না, কোনো কুমতলব নেই। তাহলে দৌড়াবে। কে দৌড়াবে? ইরা হাসতে হাসতে বলল, ওই যে তুমি বললে না চলবে, তাই আমি বললাম চলবে না, দৌড়াবে। আকাশও হেসে দিল। আচ্ছা, এখন শোয়া যাক। হুম। তারপর ইরা বেডের মাঝখানেই পর্দা টাঙিয়ে দিল। ইরা আকাশের দিকে বুড়ো আঙ্গুল তোলা দিয়ে এলো, মানে ঠিক আছে। আকাশও আঙ্গুল দেখালো। আমি আমার লাগেজ থেকে একটা 3/4 প্যান্ট বের করে পরে নিলাম রুমে ঢুকতেই। আকাশকে দেখি ইরা মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ইস, কি বিশ্রী! কিসে বিশ্রী? ওগুলো কেউ পরে নাকি? কি? এই তো তোমার পরনের প্যান্ট। বলে কি, এখন মেয়েরাই শর্ট প্যান্ট থেকে আর শর্ট প্যান্ট পরে, আর উনি তো 3/4 প্যান্ট দেখে কি বিসি বলে। এই চুপ! একদম মেয়েদের নামে বাজে কথা বলবে না। আমি কি মিথ্যে বলছি নাকি? বাজে কথা রেখে শুয়ে পড়ো। আমি শুয়ে পড়লাম। ইরা শুয়ে পড়ল। আকাশও পর্দার অন্য পাশটায় গিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর আকাশ পর্দা একটু সরাতেই ইরার সাথে চোখাচোখি হলো। কি চুলের মতো পর্দা সরালে কেন? আকাশ আমতা আমতা করে বলল, না মানে ঘুম আসছিল না তাই। তাই কি? দেখলাম তুমিও কি ঘুমিয়ে পড়েছো নাকি। কেন? না, গল্প করব ভাবছিলাম। ও, অন্য কিছু ধান্দা না থাকলেই হয়। অন্য কিছু ধান্দা মানে? আমাকে দেখে কি তোমার ওই রকম মনে হয়? সন্ধ্যায় বুঝে নিয়েছিলাম তুমি কেমন। আসলে ওই সবার জন্য সরি। ইটস ওকে। কি গল্প করবে? তোমার কি ভয় করছে না একটা অপরিচিত ছেলের সাথে একটা রুমে একা থাকছো? না। কেন? আমি যদি তোমার সাথে অসভ্যতামি করি তাহলে? তোমার ওই রকম মনে হয় না? কেন? জানি না। বলেই লজ্জা পেল। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়ো, কাল তো অফিসে যেতে হবে। ঘুমানোর চেষ্টা করলাম, কখন ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে। আই আই ওঠো। আমি নিশ্চুপ হয়ে আছি। আকাশ, আই আকাশ, হুম। ওঠো, নাস্তা বানাতে হবে, খেয়ে অফিস যেতে হবে। আমি ইরার হাত জড়িয়ে ধরে বললাম, আম্মু ডেকো না তো। আই আই ছাড়ো, ছাড়ো বলছি। আমি ইরার চিৎকার শুনে লাফ মেরে উঠলাম, ইরার হাত ছেড়ে দিলাম। আই খবিস, তুমি আমার হাত ধরলে কেন? সরি সরি, আসলে ঘুমের মধ্যে আম্মুর হাত মনে করে জোরে নিয়েছিলাম।
আমি কি তোমার আম্মু নাকি? আরে প্রতিদিন তো আম্মুই ডাকে, তাই আম্মুর হাত মনে করে জড়িয়ে ধরেছি। এমন আর কি করলাম? কি করলাম মানে? আরে কাল সন্ধ্যায় তো পাপ্পিও দিলে, এখন হাত দিলে কি হবে? ইরা রাগী কিছুই বলল না। নাস্তা তৈরি করতে হবে, অফিসে যেতে হবে নাকি? তো নাস্তা বানাও না? কি কথা ছিল? যা করব দুজনে মিলে করব। আচ্ছা তাহলে চলো, গোসলও দুইজন মিলে করি। ইরা রাগে লাল হয়ে বলল, ফাজলামি করবেন আমার সাথে? আরে চিৎকার করছে কেন? সবাই শুনে ফেলবে তো। আর তোমার সত্যিকার স্বামী হলে তুমি কি আমাকে দিয়ে নাস্তা বানাতে? না, ঝাড়ু পেটা করতাম। আরে বাহ, বলে কি? তার মানে এরা সত্যিকার স্বামী হলে আমাকে ঝাড়ু পেটা করতো? এমন বউ দরকার নেই বাবা, কি দাজ্জাল মেয়ে। কি হলো? কি ভাবছো? ভাবছি তোমার স্বামী যে হবে তার উপর কড়া খবর আছে। সেটা আমার স্বামী ভাববে, তোমার ভাবতে হবে না। না ভাবছিলাম আর কি, যদি ভবিষ্যতে তোমার স্বামী হই। ইরা কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। আরে আসছি তো, ফ্রেশ হয়ে আসি। ইরা কিছুই বলল না, হন হন করিয়ে চলে গেল। আকাশ গান গেয়ে গিয়ে ফ্রেশ হতে লাগলো। দরজার দিকে তাকিয়ে দেখে ইরা দাঁড়িয়ে আছে রাগী দৃষ্টি নিয়ে। তোমার ফ্রেশ হওয়া হয়নি? এই তো, আর আধ ঘন্টা। চুপ, চলো। আমিও ফ্রেশ হয়ে নাস্তা বানাতে গেলাম। আকাশ চেয়ারে বসেই গান গাইছে। এই এই বাটিটা ধুয়ে আনো। কেন, তুমি পারো না? চুপচাপ নিয়ে আসো, না হয় নাস্তা বানাবো না। কি আর করার, খোদা ব্ল্যাকমেল করছে তাই বাটি ধুয়ে আনলাম, দুটো চামচ ধুয়ে আনলাম। এটা কাটো ওটা কাটো, আমি তো শেষ। এই মেয়ে তো একটা সত্যিকারে বজ্জাত। নাস্তা বানানোও শেষ। টেবিলে আকাশ আর ইরা খেতে বসলো। নাস্তা কেমন হলো? ভালো। শুধু ভালো? এটা হওয়ারই কথা। আমি একা নাস্তা তৈরি করলে আরো ভালো হতো। এই যে আমি সাহায্য করায় শুধু ভালোটাই হয়েছে, না হয় তোর মতো খারাপ হতো আর বজ্জাত হতো। এই এই আমি খারাপ বজ্জাত? থাকবো না আর তোর সাথে। বলে উঠে চলে যেতে চাইছিল আকাশ, ইরার হাত ধরে ফেলল। আরে আরে, কি করো? তুমি না আমার লক্ষ্মী বউ, প্লিজ যেও না। চুপ! কিসের বউ? আচ্ছা যাও, আর বউ ডাকবো না, আন্টি বলে ডাকবো। কি? আমার মাথা গরম করবি না বলে দিলাম। আবার কি করলাম? আমাকে দেখে কি তোর আন্টি মনে হয়? লাগে তো, বাড়িওয়ালি আন্টির মতো লাগে। কি? এত বড় সাহস! আমি ওই বাড়িওয়ালে বুড়ি পেতনির মতো? হ্যাঁ, তোমাকে ওই রকমই লাগে। কি? আহ! আকাশ কানে আঙ্গুল চেপে বলল, আরে এত জোরে চিৎকার করছো কেন? আরে কি হলো, কাদার কি হলো? তুই একটা খবিস, গরু, ছাগল, ভেড়া, খরগোশ, ব্লা ব্লা ব্লা। আর ওটা কি? আর আর তুমি বাড়িওয়ালা টাকলু। কি? এত বড় অপমান! আমি টাকলু? তুমি কি? তুমি তো বাড়িওয়ালি পেতনি। বললেই হলো। অতপর ঝগড়া করতে লাগলো। ঝগড়া শেষেই নাস্তা করলো। নাস্তা করেই আকাশ বিছানায় শুয়ে আছে। কি? তুমি কি অফিস যাবে না? হ্যাঁ যাব তো। তাহলে রেডি হচ্ছ না কেন? এত কেয়া নেওয়া হচ্ছে, মনে হচ্ছে সত্যি সত্যি তোমার স্বামী। স্বামী হলে না লাথি মেরে অফিসে পাঠাতাম। আকাশ আবারও টাসকি খেলো। এটা মেয়ে নাকি ধানি লঙ্কা, নিজের স্বামীকে লাথি মেরে অফিসে পাঠাবে? এরকম মেয়ে আমি তোমার জীবনেও দেখিনি। কি ঝাঁঝরে বাবা, একদম মহারানী ভিক্টোরিয়া। তবে কিউট বটে। এই এই কি ভাবছো? তাড়াতাড়ি রেডি হও, না হয় তোমাকেও লা। পরটুকু বলার আগে বললাম, না না রেডি হচ্ছে। রুম থেকে বের হচ্ছি আর মনে মনে বলছি, মহারানী ভিক্টোরিয়া। কিছু বললে? আকাশ তো টাসকি। হায় হায়, এগুলো শুনলো কি করে? মনে হয় জোরে বলে ফেলেছি। না না, কই কিছু না তো। হুম, কিছু না থাকলেই ভালো। যাও, তাড়াতাড়ি রেডি হও। মনে মনে এরা 14 গোষ্ঠী উদ্ধার করতে রেডি হলাম, কিন্তু বিপত্তি ঘটলো। আমি তো টাই বাঁধতে পারি না। এই যা, এখন কি করি? আকাশ মন খারাপ করে রুমে গিয়ে বসে আছে। তখনই ইরা রুমে আসলো। ও, রেডি হয়ে গেছো? বেশ সুন্দরই লাগছে। তুমি এখানে বসে কি করো? চলো। তুমি যাও, আমি পরে যাব। পরে মানে? এক্ষুনি চলো। আরে বললাম তো পরে যাব। আরে একসাথে না গেলে বাড়িওয়ালা সন্দেহ করবে। তাই তো, আমি তো ভাবিনি। আচ্ছা এখন তো চলো। হীরার দিকে টাইটা বাড়িয়ে দিয়ে, কি হয়েছে? টাই বাঁধতে পারি না। মানে তাহলে আগে বাঁধতে কি করে? আগে কখনো বাঁধিনি তো। মানে? চাকরিটা নতুন, বাড়ি থেকে বের হওয়ার পরে
বন্ধুদের সাহায্যে চাকরিটা নিলাম। আর কোনো অনুষ্ঠানে টাই বাঁধলে তো আম্মু অথবা ছোট বোন বেঁধে দিত আর বলতো, কি বলতো? না কিছু না, বলো। তোমার শোনার প্রয়োজন নেই। বলবে নাকি? বলতো, এভাবে আর কতদিন তোর টাই বেঁধে দিব, একটা বিয়ে কর, তারপর তোর বউ বেঁধে দিবে। কথা বলতে বলতে ইরার দিকে তাকিয়ে দেখলাম চোখ লাল করে তাকিয়ে আছে। আরে আমি কি করলাম? তুমি তো বললে বলতে। উফ, এইদিকে দাও। আকাশ খুশিতেই ইরার দিকে টাইটা এগিয়ে দিল। কি হলো? মাথা এত উঁচু করেছো কেন? কই না তো, তুমি তো নাগাল পাচ্ছ না। এক কাজ করো, আমার পায়ের উপরে ওঠো, তারপর টাইটা বেঁধে দাও। আও, ও মা গো। ইরা হাসতেই হাসতেই বলল, কি হলো? আরে তুমি আমার পায়ে, আমাকে কিছু বলতে না দিয়ে ইরা বলল। ও না, তুমি না বললে তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিতে? তাই বলে জুতো নিয়ে উঠবে নাকি? আহ কি ব্যথা। তাহলে কিভাবে উঠবো? কেন, তুমি জানো না নাকি? না তো, জানি না। ন্যাকামি করো। উফ, কি ব্যথাটা না পেলাম। আরে সত্যিই জানি না তো। তোমাকে জুতা খুলে আমার পায়ে উঠতে বলেছি। ও, তাই বুঝি। হ্যাঁ। আরেকটা দিব নাকি মাথা নিচু করবে? না না, করছি করছি। না বাবা, আগে কি জোরে একটা দিল, এখন আর একটা দিলে আমি তো মরেই যাব। ডাইনি মেয়ে। ইরা আকাশের টাইটা বেঁধে দিচ্ছে। আকাশ আর ইরার দিকে তাকাচ্ছেই না। কি হলো, রাগ করেছো? আমি চুপ করে আছি। এই, কি হলো? কিছু না। বললে না তো। কি? রাগ করেছো? না। তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? আকাশ ইরার দিকে তাকিয়ে বলল, এই তাকালাম। খুব ব্যথা লেগেছে? না। মিথ্যা কথা। আমি চুপ করে আছি। কিভাবে রাগ ভাঙাবো? যা বলবো তাই দিবে। দিব। একটা চুমু। ইরার অগ্নি দৃষ্টি ফিরে এলো। ইরা ততক্ষণে আকাশের টাই বেঁধে দিয়েছে। চলো এখন, টাই বাঁধা তো শেষ। দিলে না তো। ইরা জুতো পড়তে পড়তে বলল, কি দিব? এই যে ইয়েটা কি? আবার অফিসের সময় হয়ে যাচ্ছে, চলো যাওয়া যাক। আগে কিস করবে তারপর যাব। যাবে নাকি চলে যাব? তুমি কিন্তু কথা দিয়েছিলে। কি কথা দিয়েছিলাম? যা চাইবো তাই দিবে। কখন? কখন মানে? একটু আগে না বললা? ও, তখন তো বলেছিলাম যা চাইবা তাই দিব না। মিথ্যা কথা। আমি শুনেছি তুমি বলেছ আমি যা চাইবো তাই দিবে। তুমি কি করে শুনবে? মানে? আমি তো মনে মনে না বলছিলাম। কি? আমি মানি না। কথা দিয়েছো যখন তখন দিতেই হবে। বুঝেছি, তুমি অফিস যাবে না। আগে দাও। চোখ বুঝো। আমি খুশি হয়ে চোখ বন্ধ করলাম। অতবার একটা শব্দ হলো, আর শব্দটা হলো, আপনারা যা ভাবছেন তার কিছুই হয়নি। দরজায় কড়া নাড়ার শব্দ। বিরক্ত ভাব নিয়ে চোখ খুললাম। এরা হাসতেছে। কোনোই দিয়ে গুতা মেরে দরজা খুলতে চলে গেল। দরজা খুলল, বাড়িওয়ালি পেতনি এসেছে। আরে আন্টি, এত সকালে কোনো সমস্যা? আরে ইরামা, সমস্যা কেন হবে? তোদের জন্য সকালের নাস্তা নিয়ে এলাম। না আন্টি, আমরা খেয়ে নিয়েছি। এমা, কখন? এই তো একটু আগেই। তোমরা খাবার কোথায় পেলে? বাইরে থেকে আনিয়েছো তাই না? আমরা থাকতে বাইরে থেকে এনে খেতে হবে কেন? আরে না আন্টি, আমি আর আকাশ দুজন মিলে নাস্তা তৈরি করে খেয়ে নিয়েছি। কি ভালো একটা ছেলে! ও তোমাকে কাজে সাহায্য করে, আর আমার স্বামী টাকলু, সাহায্য করো তো দূরের কথা, আমি কাজ করে ক্লান্ত হয়েছি কিনা সেটাও জিজ্ঞাসা করে না। সাথে সাথেই আঙ্কেলের আগমন। কি আমি ডাকলু? তোমার কাজে সাহায্য করি না? না, করো না তো। করি না, করবো না। আমি যা বাজার করে আনি, তুমি আমাকে বাজার করতে সাহায্য করো? আমি কেন তোমার কাছে সাহায্য করব? তাহলে আমিও করব না। আন্টি আঙ্কেল ঝগড়া করতে করতে চলে গেল। এরা আন্টি আঙ্কেলের ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। আমিও হাসতেছি। দেখলে আন্টি আমার কেমন প্রশংসা করলো। এহ, ওটা তো তোমাকে পাম দিয়েছেন। আমি টায়ার নাকি যে আমাকে পাম দিতে হবে? তাই তো মনে হয়। তোমাকে আমি কি করবে? কিছুই করতে পারবে না। পারবো না, তাই না? বলেই ইরার দিকে এগিয়ে যেতেই ইরা ব্যাগ থেকে একটা পিন বের করে দিয়ে বলল, কাছে আসার চেষ্টা করবে না, পিন দিয়ে ফুটো করে ফেলবো বললাম। আকাশ আর ইরার দিকে পা বাড়ালোই না। চলো এখন।
চলো। তবে তুই কথা দিয়ে কথা রাখনি। আচ্ছা তাহলে এদিকে আসো। ইরা পেন ব্যাগে ঢুকে দিয়েছে, তাই খুব খুশি হয়ে সামনে যেতেই আকাশ চোখ বন্ধ করলো। সাথে সাথেই আকাশ আ এটা মাইয়া নাকি ডাকাত? থুকো থুকো, ডাকাতিনি। কি বাবু, কেমন লেগেছে? আকাশ কাঁদো কাঁদো হয়ে বলল আবারও। এমন ডাকাত, থুকো ডাকাতনি কখনো দেখিনি। ওহ, খুব ব্যথা পেয়েছো? আসলে সরি, বুঝতে পারিনি। কাঁদে না শোনা আমার। সরো বলে ধাক্কা দিলাম। প্লিজ শোনা, রাগ করে না। আসলে বিয়ের আগে ওইসব করা ইসলামের দৃষ্টিতে হারাম। তার মানে আমরা বিয়ের পর ওসব করব? এহ, আমরা মানে? আমাকে কে বিয়ে করছে? কেন, এই তো বললে। আরে হাদারাম, ওটা তো উদাহরণ দিলাম। ও। হুম, এখন চলো। চলো। আকাশ আর ইরা রাস্তায় বের হলো। রিক্সাটা কি? ইরা চোখ বড় বড় করে বলল, রিক্সা মানে? রিক্সা দিয়ে যাবো কেন? তাহলে কি দিয়ে যাবে? কেন, অটোতে? আকাশ মন খারাপ করে বলল, ও, অটো তো যাবে। কোনো সমস্যা? না, সেজন্য অটো রাখতে গেলাম। এই শোনো। আমি পিছনে তাকিয়ে বললাম, কি? রিক্সাই ডাকো। আকাশ খুশি হয়ে বলল, আচ্ছা। এত খুশি হওয়ার প্রয়োজন নেই। রিক্সায় গেলে গায়ে বাতাস লাগিয়ে যেতে পারবো। ও, রিক্সা ডেকে আনলাম। খুব খুশি হলাম। এরা পাশে বসবো, রিক্সায় চড়বো। কিন্তু সেটা আর বেশিক্ষণ সইল না। আমাদের মাঝে এরা ব্যাগ দিয়ে বর্ডার দিল, আর আমার নিমিষেই মন খারাপ হয়ে গেল। ধুর, ব্যাগটা সরিয়ে দিলে কি হয়? ইরা, ইরা আকাশের দিকে এক চোখে তাকিয়ে, কি? ব্যাগটা সরিয়ে দেই। ইরা চোখ বড় বড় করে বলল, কেন? না মানে, কেমন যেন পর পর লাগে। আসলে স্বামী স্ত্রী লাগে না তো। আমরা তো স্বামী স্ত্রী না। কে বলল? কে বলবে আবার? এটা তো তুমি ভালো করে জানো যে আমরা স্বামী স্ত্রী না। তবু সরিয়ে দিলেই কি বা? থাকলেই বা কি? আকাশ আর কিছুই বলল না। কিছুক্ষণ পর এই যে, রিক্সা থামান। কেন কেন? কেন আবার? আমার অফিস চলে এসেছি। ও আচ্ছা, টাটা। ইরা হাত নাড়িয়ে বলল। টাটা। আকাশ মন খারাপ করে রিক্সাওয়ালা মামাকে বলল। মামা চলুন। রিক্সাওয়ালা মামা চলে যেতেই শুরু করলো। ইরা অফিসে ঢুকলো। তখন ওর বান্ধবী ইপসিতা বলল, কিরে, ছেলেটাকে তোকে বউ বললো? ইরা চোখ বড় বড় করে বলল, না না, বউ বলবে কেন? তুই ভুল শুনেছিস। ভুল শুনেছি মানে? আর যাই হোক, ছেলেটাকে আমার সেই লেগেছে। আমাকে কি প্রেম করিয়ে দিতে পারবি? তুই কি এখানে অফিসে এসেছিস নাকি প্রেম করতে? আরে, তুই এত রেগে যাচ্ছিস কেন? রাখবো কেন? তোকে কোলে তুলে নাচবো। ইপসিতা আর কোনো কথাই বাড়লো না। রিক্সাওয়ালা মামা আকাশকে নিয়ে অফিসেই চলে এলেন। আকাশ নেমেই অফিসে গেল। অফিসের কাজে মন বসাতেই পারছিল না। আকাশ ইরাকে এক রাতের মধ্যেই ভালোবেসে ফেলেছে। সে বলল, মেয়েটা কি সুন্দর, মায়াবী। ইস, ও যে সত্যি আমার বউ হতো। তখনই কলিগের ডাকে ধ্যান ভাঙল। কি ব্যাপার আকাশ সাহেব, কার কথা ভাবছেন? আকাশ কিছুটা ভ্যাবাচাকাই খেয়ে বলল, কার কথা মানে? তাহলে মিটমিট করে হাসছিলেন যে? না, কই কই। সব বুঝি আকাশ সাহেব। আকাশ কিছুই বলল না। দুপুরে ইরার সাথেই কথা হলো। লাঞ্চ করেছে কিনা জিজ্ঞেস করলো। অবশেষে বিকেলে রিক্সা নিয়ে ইরার অফিসের সামনে এসে দেখলো ইরা দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে? অফিস ছুটি হয়েছে কয়টায়? তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে নাকি? দেখি, সরে বসো। আকাশ সরে বসতেই ধুম করে রিক্সায় উঠল। কি ব্যাপার, ইরা রেগে আছে মনে হয়। এবারও ইরা ব্যাগটা দিয়ে বর্ডার করেই দিল। আকাশ ভয়ে ভয়ে বলল। এরা ব্যাগটা। ইরা আকাশের দিকে চোখ লাল করে তাকিয়ে বলল, চুপ, ব্যাগে হাত দিবে না। আকাশ ধমকে আর কিছুই বলল না। ওদিকে রিক্সাওয়ালা মামা হাসছে। কি হলো মামা, হাসতেছেন কেন? তোমরা দুজন স্বামী স্ত্রী, তাই না? আকাশ সাথে সাথেই বলে উঠল, হ্যাঁ মামা, আমরা স্বামী স্ত্রী। না। রিক্সাওয়ালা মামা হা হা করে হেসে উঠল। ওই, আমি তোমার কোন চর্মের বউ? হ্যাঁ? আরে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? হ্যাঁ? আকাশ ইরাকে আরো রাগানোর জন্য বলল, হ্যাঁ মামা, আমরা স্বামী স্ত্রী। না আঙ্কেল, আমরা স্বামী স্ত্রী না। হ্যাঁ মামা, আমি ওর স্বামী। না আঙ্কেল। বুঝেছি, তোমরা বাড়িতে ঝগড়া করেছ, তাই না? এই তো, এটাই।
সকাল ঝগড়া করেছি বলে বউটা এখনো রেগে আছে। কখনো না। বুঝেছি মা, আসলে তোমরা তো এখনো ছোট, নতুন বিবাহিতা, এগুলো মাঝে মাঝে একটু হবেই। আরে আমি তো আমার বউয়ের সাথে ঝগড়া করি, তবে সেটা আনন্দের ঝগড়া, বউকে রাগিয়ে মজা পাওয়া যায়। তবে আবার এইসব ছোট ছোট ঝগড়া নিয়ে তোমরা অভিমান করে না ফেলো, সেদিকে খেয়াল রেখো। ইরা অন্যদিকে মুখ করে আছে। আমি মুখ চেপে ধরেছি, হাসি আটকাতে পারছে না। হ্যাঁ মামা, আমার বউটা বড্ড অভিমানী। সাথে সাথেই ইরার অগ্নি মুখ দর্শন করলো। আকাশ ভয়ই পেয়ে গেল। ইরার মুখ লাল হয়ে গেছে। কিছুক্ষণ পর মনে হয় সবুজ হয়ে যাবে। এখন আর বেশি রাগানোও যাবে না, না হয় মুখটাই ফেটে যাবে। আরে, এমনভাবে তাকিয়ে আছো কেন? আমি আবার কি করলাম? এরা কিছু না বলে খালি ফুটছে। এ তো দেখি সাপের মতো ফোনা তুলছে রে বাবা। কেউ আমারে বাঁচান, এই মায়াকে আর রাগানো যাবে না, না হয় কোন সময় সুবল মারবে কেউ জানে না। ইরা, বাবু, জানু সোনা। ইরা আমাদেরকে তাকাতেই ভয়ে ভয়ে বললাম, আরে বলতে তো দিবে নাকি? পুরোটা বলে ফেলি, পরে তাকাবে বুঝলা, না হয় ভয় বলতে পারবো না। আমি আবার বলতে শুরু করলাম, ইরা, বাবু সোনা, লক্ষ্মী বউ আমার, রাগ করো না প্লিজ। সারাটা পথ ইরা একটা কথাও বলেনি। গালটা ফুলিয়ে বেলুন হয়ে গেছে। তোমাকে না গাল ফুলে বসে থাকলে খুব সুন্দর লাগে বউ। গালগুলো একদম বেলের মতো ফুলে আছে। ইচ্ছে করছে গালগুলোকে একটু আদর করে দেই। ইরা আকাশের দিকে রাগিয়ে মুখ নিয়ে তাকালো, কিন্তু কিছুই বলল না। আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আকাশ রিক্সাওয়ালা মামাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা মামা, তোমার বউ যখন রাগ করে তুমি কি এভাবে তার রাগ ভাঙাও? ওই তো, বাসায় গিয়ে জড়িয়ে ধরি, এইটাই আমার বউয়ের মন গলে যায়। আমি এই আইডিয়া ব্যবহার করলে কি আমার বউ রাগ ভাঙবে? ইরার চোখ দুটো মনে হয় বেরিয়েই আসবে, এমন ভাবে তাকাচ্ছে। রিক্সাওয়ালা মামা হাসতে হাসতে বললেন, দেখো টেস্ট করে। ওকে, তাহলে টেস্ট করে দেখি। আকাশ ইরার দিকে 2 হাত বাড়িয়ে দিতেই ইরা চিৎকার দিয়ে বলল, রিক্সা থামান, রিক্সা থামান বলছি। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই ইরা খট করে নেমে হনহন করে চলে যেতে লাগলো। আকাশের কি করবে? রিক্সাওয়ালা ভাবার ভাড়া মিঠে ইরার পিছনেই দৌড়াতে লাগলো। এই মেয়েটা দেখি স্পিড বোর্ড রে বাবা। আমি দৌড়াতে দৌড়াতে নাগাল পাচ্ছি না, অবশেষে পেলাম। এরা হাত ধরলাম, ঝাটকা মেরে হাত সরিয়ে দিল। সরি, ওই সময় একটু দুষ্টুমি করেছিলাম। সরি তো, এই তো কান ধরলাম, উল্টো আরো মুখ ফুলে যাচ্ছে। কি করি ধুর। বাসার সামনে চলে এসেছি। এরা হনহন করে বাসার ভিতরে ঢুকে গেল। হায় হায়, করলো কি? এখন আঙ্কেল আন্টি কি বলবে যদি সন্দেহ করে ফেলে? আমিও তাড়াতাড়ি করে বাসায় ঢুকলাম। বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বাসা ঢুকলে দেখি যা ভেবেছিলাম তাই। আঙ্কেল আন্টি এরা চলে যাওয়া দেখছেন। এরা উপরতলায় উঠে ঠাস করে দরজা লাগিয়ে দিল। আঙ্কেল আন্টি আমাদেরকে তাকিয়ে আছে। কি হয়েছে বাবা? ইরা ওভাবে চলে গেল কেন? এবার কি বলি? বললাম তো মানকা চিপায়, কি উত্তর দেই? এবার আঙ্কেল বলল। কি হয়েছে বলছো না যে? সাথে সাথেই আন্টির পুনরায় জবাব। এই তুমি চুপ করবে? বাবা বলো কি হয়েছে? আন্টি ঝাড়ে খেয়ে আঙ্কেল একদম নিশ্চুপ। আসলে আন্টি, আকাশের কথা অর্ধেকই রয়ে গেল। আন্টি আকাশের কথা আটকে দিয়ে বললেন, ঝগড়া করেছো তাই না? কারেক্ট। আসলে আন্টি, অন্য একটা মেয়ের দিকে তাকিয়ে দেখছিলাম যে কি পরিমাণ আটা ময়দা দিয়ে সুন্দরী মেয়ে হয়েছে। আর আমার বউ এমনিতে অনেক সুন্দরী। আর ওই সময় ওই বজ্জাত মেয়েটা আমাকে দেখে চোখ টিপি দেয়। আর সেটা এরা দেখে ফেলে, সেই নিয়ে ঝগড়া করে। আর আমার সাথে সারাটা পর কথা বলেনি। ও এটা এটা ঠিক হয়ে যাবে, তুমি উপরে যাও। হ্যাঁ আন্টি, ফান্দে পরিয়ে বকা কান্দে সেটা আজ হারে হারে টের পাইলাম। খুব জোর বাঁচলাম বাবা। কিছু বললে? আরে, এই টাকলা বেটা শুনলো কি করে? আমি তো আস্তে করে বললাম, না না, কই কিছু না তো। কিছু না হলেই হলো। আঙ্কেল, একটা কথা বলি। হুম, বলো। আঙ্কেল, আপনি এত টাকলু, টাক সমাধানে যান না কেন? ওরা আপনার টাক সমাধান করে দিবে। আঙ্কেল হুঙ্কার দিয়ে উঠলেন। কি? এতে চিৎকার করার কি আছে? ও তো ঠিকই বলেছে। এই ফাঁকে আকাশ দিল দৌড়। উপরে উঠেই দরজার নক করতেই দরজা খুলে দিল। তার মানে এরা আগে দরজা লক করেনি? হায় হায়, এগুলো কি? আমার সব কাপড় বাড়িতে পড়ে আছে কেন? সারা ঘরে এলোমেলো, আমার শর্ট প্যান্টও ছিল। এগুলো নিশ্চয়ই ইরার কাজ। আমি বেডরুমে গিয়ে দেখলাম ইরা বসে বসে আপেল খাচ্ছে। এই, আমার শার্ট প্যান্ট এগুলো মাটিতে পড়ে আছে কেন? ইরা কোনো কথাই বলছে না, সে তার মতো আপেল খাচ্ছে। এই কথা কানে যায় না?
এই মেয়ে, কানে কম শোনো নাকি? আমার শার্ট প্যান্ট এগুলো এইভাবে ফেলে রেখেছো কেন? বেশ করেছি। বললেই হলো শার্ট প্যান্ট তুলে সুন্দর করে আলমারিতে রাখো। পারবো না। পাততে হবে। দেখবে কি করব। কি দেখাবে? আমি তোমার বউ? হ্যাঁ, আমাকে জড়িয়ে ধরে প্র্যাকটিস করবে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ইরা বালিশ দিয়ে আকাশকে মারতেই শুরু করলো। খুনসুটি, ঝগড়া, অভিমান ইত্যাদির মাধ্যমে 2 মাস চলে গেল। আকাশ আর ইরা স্বামী স্ত্রীর মতোই। বাড়িওয়ালা বা বাড়িওয়ালি কিছুই বুঝতে পারেনি এখনই। আকাশ ও ইরা দুজনে মিলে একই ঘরেই কাজ করে, মাঝে মাঝে ঘুরে বেড়ায়। একবার জ্বর হয়েছিল, তখন ইরা সারা রাত আকাশের সেবাই করেছিল। আকাশ ইরার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। এখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আকাশ, আকাশ, কি? আমার কাপড়গুলো ভুল করে বাইরে রেখে চলে এসেছি, প্লিজ একটু সাহায্য করো আমার কাপড়গুলো দিয়ে। এই নাও। ইরা ওয়াশরুম থেকে হাত বাড়ালো। আকাশ ওর হাতে কাপড়গুলো দিয়ে দিল। তারপর আকাশ ইরার হাত ধরে নিল। এই, কি করছো? হাত ছাড়ো। গোসলের সময় তোমার দেখতে কেমন লাগে একবার দেখতে চাই প্লিজ। আই খুবিস ইতর, ছাড়ো আমার হাত, ছাড়ো। না, ছাড়বো না। আচ্ছা, আমি তোমার একটা ইচ্ছা পূরণ করব, এখন ছেড়ে দাও প্লিজ। কোন ইচ্ছে? তোমার পায়ের উপর উঠে টাই বেঁধে দিব। রিয়েলি? রিয়েলি। থ্যাংক ইউ। বলেই ইরার হাতে একটা ভালোবাসার পরশ এঁকে দিল। কিছুক্ষণ পর ইরা গোসল করিয়ে বের হলো। আকাশ অপলক দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে আছে। কি দেখছেন মিস্টার? কই কিছু না তো। কিছু না হলেই ভালো। আচ্ছা, এখন টাইটা বেঁধে দাও। ইরা খালি পায়ে আকাশের পায়ের ওপর উঠল। আকাশ শিহরিত হয়ে উঠল। এই প্রথম ইরা খালি পায়ে আকাশের শরীরের ওপর উঠে টাই বেঁধে দিচ্ছে। আকাশ ইরাকে ধরে রেখেছে। কি নরম পা! আকাশ ইরার উষ্ণতায় ডুবেই যাচ্ছে। কেমন ফিল হচ্ছে? একটুও না। মিথ্যা কথা। মিথ্যা হবে কেন? আমার প্রতি একটু ফিল হয় না তোমার? না। ও, তাহলে একটা কিস করে দেখি তোমার ফিল হয় কিনা। ইরা কিছুক্ষণ ভাবল, নিজের কথায় নিজেই ফেঁসে গেল। বুঝেছি, আমার প্রতি তোমার ফিল আছে। আমি ছেড়ে দিলাম ইরাকে। ও হ্যালো, কিস দিয়ে দাও। না, আমি বুঝে ফেলেছি আমার প্রতি তোমার ফিল আছে। আরে দিয়ে দাও। তারপর আকাশের মুখ ইরার মুখের দিকে এগিয়ে নিল। ইরা চোখ বন্ধ করে ফেলল। আকাশ আবার ইরার মুখের সামনেই মুখ নিল। ইরা একটু একটু কাঁপছে। আকাশ আবার মুখ পিছিয়ে নিয়ে বলল, তুমি মনে হয় ভয় পাচ্ছ। আরে ধুর, লাগবে না বলে ইরা চলে যাচ্ছিল। আকাশ ইরার হাত টান দিয়ে জড়িয়ে চেপে ধরল। ইরা হাত দুটো শক্ত করে রেখেছে। আকাশের মুখ ইরার ঠোঁটের দিকে এগিয়ে নিল। ইরা চোখে কিছুটা পানি, ভয় পাচ্ছে। তারপর ইরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। প্রায় 1 মিনিট পর কি ফিল হলো? ইরা মাথা নাড়িয়ে না সূচক জানালো। আমি হেসে বললাম, আমি জানি তুমি কি ফিল করছো। মোটেও না। তাহলে হাতটা এত শক্ত করে রেখেছো কেন? কই না তো। তার মানে তুমি তোমার কথাটা সত্যি করতে চাইছো। মানে? মানে তুমি বলতে চাইছো আমার কিসে তোমার কোনো ফিল হয়নি। হ্যাঁ, হয়নি। ও ভালো। তবে মিথ্যা কথা বললা, এটা কিন্তু ঠিক না। আমি মিথ্যা কথা বলিনি। ওকে, আমি এখন যাই, তুমি যাবে না? না। কেন? এমনি। এরা সত্যি সত্যি করে বলো, কেন যাবে না? আরে তুমি যাও তো, আমার ভালো লাগছে না তাই যাব না। একটু রেগে গিয়ে বললাম, কি হয়েছে বলবে নাকি? আকাশ রেগে যাওয়া দেখে ইরা ভয়ই পেয়ে গেল। বলল, কাল যখন অফিস থেকে একা একা ফিরছিলাম তখন কয়েকটি ছেলে আমাকে বাজে কথা বলেছে। আমার প্রচন্ড রাগ হয়েছিল। ওই ছেলেদের একদিন কি আমার একদিন। পরে মাথা ঠান্ডা করলাম। এই জন্য তুমি অফিসে যাচ্ছ না? মাথা নিচু করে বলল, হ্যাঁ। তুমি না সাহসী মেয়ে, তাহলে ভয় পাচ্ছ কেন? আমাকে পচাচ্ছে? আরে না না, পচাবে কেন? ইরা আর কিচ্ছু বলল না। এখন রেডি হও, অফিসে যাবে। ওই ছেলেরা যদি আবার। আমি থাকতে ওই ছেলেরা তোমাকে কিছুই বলতে পারবে না। ও আচ্ছা, বডিগার্ড? কি? আমি বডিগার্ড? আরে না না, তোমাকে বলিনি। আচ্ছা, আমি এখন রেডি হই, তুমি রুম থেকে যাও। কেন, থাকলে কি কোনো অসুবিধা? ইরা চোখ বড় বড় করে বলল, ফাজলামি করবে না একদম। ওকে ওকে, যাচ্ছি রে বাবা। এরা চারিদিকে তাকাচ্ছে, কি খুঁজছো? তোমার বাবাকে। মানে? আরে এই যে বললে যাচ্ছিলে বাবা। বলেই হেসে ফেলল।
কি ফাজিল মেয়ে, আমি তোমাকে বলছি। আমি কি তোমার বাবা নাকি? ও সরি সরি বউ, এখন যাচ্ছি। আমি তোমার বউ। আকাশ ইরার মুখ চেপে ধরল। হ্যাঁ তুমি তো আমার বউ। ইরাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। বেশ কিছুক্ষণ পর ইরা এখনো বের হলো না। ইরা, হলো তোমার? হ্যাঁ, আসছি। কিছুক্ষণ পর ইরা বের হলো, হালকা সাজ, নীল একটা ড্রেস, খুব সুন্দর লাগছে। চলো। আকাশ মাথা নাড়ালো। রিক্সা করে যাচ্ছে প্রতিদিন, তবে মাঝখানে অবশ্যই বর্ডারটা আছে। এই ব্যাগটা আকাশ হাতের কাছে পেলে ছুঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। বেশ কিছুক্ষণ পর রিক্সার চাকা পড়লো রাস্তার গর্তে। এমনি ইরা ধপাস। আরে, নিচে পড়েনি, আকাশের বুকে। আকাশ কেঁপে উঠল। ইরার গরম নিঃশ্বাস আকাশের বুকে পড়ছিল। আকাশ ওর প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে কেঁপে উঠছিল। আকাশ আলতো করে ইরার মাথার লম্বা ঘেঁষে ছুঁয়ে দিল। ইরা আকাশের দিকে তাকাতেই খানিক লজ্জা পেল। তাড়াতাড়ি মাথা তুলে অন্যদিকে মুখ করে নিল। আকাশও আর কিচ্ছু বলল না। অনেকটা পথ এগিয়ে গেছে, কিন্তু ইরা কোনো কথাই বলছে না। ইরা, হুম। কোন ছেলেরা তোমাকে ডিস্টার্ব করছিল? আরো সামনে। সামনে যেতেই ইরা দুটো ছেলের দিকে ইঙ্গিত করে বলল। ওই তো ওরা। আকাশ রিক্সা থেকে নেমেই ছেলেগুলোর কাছে গেল। কি ভাই, আমার বউর সাথে ফাজলামি কেন করেন? কে আপনার বউ? ওই যে রিক্সায়। তখন আমি ইরাকে দেখিয়ে দিই। আরেকটা ছেলে প্রথম ছেলেকে আটকে দিয়ে বলল। আরে আপনার বউ আর বোন যাই হোক না কেন, মালটা কিন্তু যেমন সুন্দর তেমন হেব্বি। আকাশ হাত মুঠো করে রাখলো। আকাশের মাথায় রক্ত ও হার্টবিট বেড়ে গেছে। নিজেকে দমিয়েই রাখলো। ভাবলো ছেলেগুলোকে একটু বাজিয়ে নি, তাদের সাথে একটু কমেডি করলে ভালোই হয়। আরে ভাই, মালটা বাইরে দেখতে ঠিকই সুন্দর, কিন্তু ছেলেগুলো আকাশের কথায় আশ্চর্য হয়ে সপ্তম আকাশেই চড়ে বসলো। কিন্তু কি? একই সুরে দুজনেই বলল। আকাশ হাসি চেপেই রাখলো। বেচারা যে মুখ বানিয়েছে তাতে হাসারই কথা। আপনাদের বলার প্রয়োজন নেই। আরে মিয়া, তাড়াতাড়ি বলেন। না ভাই, কি আর বলবো। আরে ভাই, তাড়াতাড়ি বলেন, আপনার পায়ে পড়ি। দাঁড়ান, আমি একটু কেঁদে নেই। অন্যদিকে মুখ ঘুরিয়ে আমি মুখ টিপে হাসি দিলাম। তারপর তার দিকে ঘুরে, এটা মেয়ে না ভাই, হ্যাঁ, তাহলে কি? পুরুষও না। ছেলেগুলো শেষ, কেঁদে ফেলবে এমন অবস্থা। তাহলে কি ভাই? হ্যাঁ ভাই, এটা না মেয়ে না ছেলে। মানে? আকাশ কেঁদে কেঁদে মাথা কাত করলো। ছেলেগুলোও কেঁদে দিল। ভাইয়া এমন একটা সুন্দরী মেয়ে। হ্যাঁ ভাই, আকাশ সাথে সাথেই বলল। মেয়েটা তো দূর, ওই আমার বউ, এইডস রোগ আছে। কি? হ্যাঁ, কেঁদে কেঁদেই বললাম। তাহলে আপনি বিয়ে করলেন কেন? এই তো গুড পয়েন্ট, ফেঁসে গেলাম। এখন কি বলি? ভাই, বিয়ে করেছি কি শখে? মানে? মানে হলো ওর ভাই আর ওই মেয়েটা আমাকে পছন্দ করেছে, যার কারণে। আকাশ বলার আগেই আরেকটা ছেলে বলল। যার কারণে ওয়াইফাই আপনার সাথে ওনার বিয়ে দিয়েছেন জোর করে। আকাশ ইমোশনাল হয়ে ছেলেকে জড়িয়ে ধরে বলল। হ্যাঁ রে ভাই। তিনজনেই কাঁদছে। আকাশের তো হাসিতে পেট ফেটেই যাচ্ছে। একটা ছেলে বলল। ভাই, ওনাকে তো দেখে তো মনে হয় না উনি ছেলে আর না হয় মেয়ে। হ্যাঁ রে ভাই, আসলে ওর আচার আচরণ ওরকম না, শুধু একটাই জিনিস, দুজন একসাথেই বলে উঠল। হুম। কখনো ওর সামনে কেউ প্রকাশ করবে না। যদি করো তাহলে ভাবি বলে ডাকবে, কেমন? হুম। তারপর অনেক কিছু বুঝিয়ে রিক্সা চলে আসলাম। কি বললো ওরা? না কিছু না, এমনি বুঝিয়ে আসলাম। ও আমার দেরি হলে একাই যেতে পারবে, সমস্যা নেই। আচ্ছা। ইরার অফিসের সামনে ইরাকে নামিয়ে দিয়ে আকাশ অফিসে চলেই আসলো। সারাদিন অফিসের কাজে ব্যস্ত ছিলাম। সন্ধ্যার কিছু আগে বাড়ি ফিরছিলাম। ইরার অফিসের সামনে এসে ইরার কলিগ স্মিতাকে জিজ্ঞাসা করলাম, এই আপু, ইরা কি চলে গেছে? জি। ও, আকাশ চলে আসছিল রিক্সা নিয়ে। তখনই ইপসিতা বলে উঠল। আপনার সাথে কিছু কথা ছিল। আমাকে বলছেন? জি। আকাশ রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে নেমে পড়লো। ইপসিতা মাথা নিচু করেই বলল। সামনের দিকটায় চলুন। আকাশ আর ইপসিতা একটা জায়গায় গিয়ে বসলো। ইপসিতা মেয়েটি খুব সুন্দর, গায়ের রং দুধে আলতা। জি, এখন বলুন। এরা আপনাকে কিছু বলেনি? না তো। কি? আসলে আমি কিভাবে বলবো? যেভাবে আপনার ইচ্ছা বলে ফেলুন। আপনি মাইন্ড করবেন না তো আবার? আরে না না, আপনি বলুন, আমি মাইন্ড করব না।
ঈপ্সিতা কিছুটা সময় নিয়ে বলল, আই লাভ ইউ। আমি আকাশ থেকে মাটিতে পড়লাম, কি শুনলাম? অবাক হয়ে বললাম, মানে? মানে আপনাকে প্রথম দিনই ইরার সাথে দেখি সেদিনই ভালো লেগে যায়। ইরাকে বলেছিলাম এই কথাটা আপনাকে বলতে। না, এটা কি করে হয়? ঈপ্সিতা কাঁদো কাঁদো কণ্ঠেই বলল, কেন? আমি কি দেখতে খুবই খারাপ? না, তাহলে? আপনি খারাপ, এটা কে বলল? আমি দেখতে ভালো, তো আপনি আমার প্রপোজ রিজেক্ট করতেন না। আপনি অনেক সুন্দর, যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়ে যাবে। আপনি শুধু সুন্দর না, অতিরিক্ত সুন্দর। তাহলে? আমি ইরাকে ভালোবাসি। মানে? ইরা তো আমাকে কিছুই বলল না। আমি ওকে ভালোবাসি, কিন্তু ইরা আমাকে ভালোবাসে কিনা জানি না। বুঝলাম না। তারপর আকাশ ঈপ্সিতাকে সব খুলে বলল। ও, তারপর অনেকক্ষণ নীরব দুজনে। সরি, কেন? আমি আপনার প্রপোজালটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। আমি যদি ইরাকে ভালো না বাসতাম তাহলে হয়তো আপনাকে আর কিছু বললাম না। থাক, আমি না হয় হেরেই গেলাম। আরে কাঁদছেন কেন? ঈপ্সিতার কান্নায় বেগ আরো বেড়ে গেল। আকাশের বুকে মাথা রেখে হাও মাও করে কেঁদে উঠল। আকাশ কি করবে বুঝতেই পারছে না। ওর মাথায় হাত দিল। ইস্পিতা, আপনি কাঁদবেন না প্লিজ। আমি আপনাকে এভাবে কাঁদাতে চাইনি। ঈপ্সিতা নিজেকে গুটিয়ে নিল। ইরা জানে আপনি যে ওকে ভালোবাসেন। না। ও, আকাশ কিছুক্ষণ পর বলল। আমাকে একটা সাহায্য করবেন? ঈপ্সিতা অবাক হয়ে বলল, কি? আমার সাথে প্রেমের অভিনয় করতে হবে। কেন? এরা আমাকে ভালোবাসে কিনা সেটা জানার জন্য, প্লিজ। ঈপ্সিতা কিছুক্ষণ ভেবে বলল। আচ্ছা। আকাশের কিছুটা খারাপ লাগলো। আকাশ ঈপ্সিতাকে কষ্ট দিতেই চায়নি। কিছু খাবেন? না, তুমি করে বলতে পারি না। হুম। তোমার হাতটা ধরে একবার হাঁটতে পারি? না করতে পারলাম না। তারপর কিছুক্ষণ ঈপ্সিতার সাথে থেকে বাসায় ফিরল। রুমে যেতেই দেখে ইরা বসে আকাশের জন্য অপেক্ষা করছে। আকাশ রুমে ঢুকতেই ইরা কোমরে হাত দিয়ে দাঁড়ালো। আরে হলো কি? তুমি ওই ছেলেদের কি বলেছ? কেন? ওই ছেলেগুলো আমাকে ভাবি ডাকলো কেন? আমি কি জানি? এই, একদম মিথ্যা কথা বলবে না। মিথ্যা তো বলছে না তো। তাহলে ওরা যে বললো তুমি বলেছ? ইরাকে আটকে দিয়ে আকাশ বলল, আমি কি বলেছি? আরে তুতলাচ্ছ কেন? কই না তো। ওরা কি বলেছে? বলেছে তুমি নাকি বলেছ আমি তোমার বউ। হ্যাঁ, বলেছি তো। আমি তোমার বউ নাকি যে এটা সবাইকে বলে বেড়াতে হবে? আকাশ স্বস্তির নিঃশ্বাস নিল। হ্যাঁ, বই তো। তোমার বউ হতে আমার বইয়েই গেছে। ভেঙচি কেটেই চলে যাচ্ছিল। আকাশ ইরাকে টান মেরিয়ে বুকে নিয়ে এলো। কেন, বউ হলে কোনো সমস্যা? আরে ছাড়ো, ফাজলামি করো না। বউয়ের সাথে ফাজলামি করবো না তো কার সাথে করব? ছাড়ো, আমার কাজ আছে। আকাশ ছেড়েই দিল। রাতে আকাশ বসে বসে ল্যাপটপে কাজ করছিল, আর ইরা আয়নার সামনেই বসে চুল আঁচড়াচ্ছে। ইস্পিতা মেয়েটা খুব সুন্দর, তাই না? ইরা পিছনে আকাশের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। ইপসিকাকে তুমি কোথায় পেলে? আজ কথা হয়েছিল, আর বলল ও তোমাকে আমাকে কি যেন বলতে বলেছিল। কই কি বলেছিল? তোতলাচ্ছ কেন? ইস্পিতা আমাকে ভালোবাসে। ইস্পিতা তোমাকে বলেছিল আমাকে এই কথা বলতে, তুমি বললা না কেন? অবাক হয়ে আর কিছুটা ভাঙ্গা গলায় বলল, ও বলেছিল মনে হয় খেয়াল করেনি। ও, তবে আজ পার্কে প্রপোজ করেছিল। ইরা কান্না স্বরে বলল, তুমি কি বললে? এত সুন্দর একটা মেয়ে প্রপোজাল কি রিজেক্ট করতে পারি? তার মানে অ্যাকসেপ্ট করে নিয়েছো? হ্যাঁ। কেন, তুমি খুশি হওনি? হ্যাঁ, হ্যাঁ হয়েছি। ও, তাহলে তো ভালোই। মেয়েটা কি সুন্দর! শুধুই কি স্পিতা সুন্দর, আমরা সুন্দর না? আরে, এটা তোমাকে কে বলল? তোমার কথাই বোঝা যাচ্ছে তুমি স্পিতাকে যা গুণ শোনাচ্ছ। তুমি কি জেলাস ফিল করছো? ইরা একটু স্বাভাবিক হয়ে বলল, জেলাস হবো কেন? ও, জিলাস না হয় ভালো। আর স্পিতা যা সুন্দর, জিলাস হবারই কথা। ইরা রাগেই চলছে, তবে মুখেই কিছুই বলছে না। আরে, স্পিতা আমাকে ফিল করে, ও তোমার মতো না। মানে? মানে তোমাকে কিস করলে আমার প্রতি তোমার কোনো ফিল হয় না, কিন্তু স্পিতার আমার প্রতি ফিল হয়। ইরা চোখ বড় বড় করে বলল, কি? হ্যাঁ। তার মানে তুমি স্পিতাকে কিস করেছো? আকাশ লজ্জা পেয়ে বলল, হ্যাঁ। ইউ চিটার! বলেই আকাশকে বালিশ দিয়ে মারতে শুরু করলো।
আরে এখানে চিটারের কি হলো? ইরা মায়ের বন্ধ করে দিয়ে বলল, না কিছু না, তুমি যে আমার সাথে আছো স্পিতা এতে সন্দেহ করবে না। ও তোমার মতো না। মানে? তুমি হলে তো সন্দেহ করতে, কিন্তু স্মিতা খুব ভালো করে জানে, আমাকে বিশ্বাস করে, সন্দেহ কোনো প্রশ্নে ওঠে না। ভালোই, একদিন স্পিতাকে চিনে নিলে। হ্যাঁ, কোনো কোনো মানুষকে প্রথম দেখায় চেনা যায়। যেমন আমি তোমাকে প্রথম দেখাতে বুঝে নিয়েছিলাম তুমি ঝগড়াটে। কি? আমি ঝগড়াটে? হ্যাঁ, ঝগড়াটেই তো। দাঁড়াও দেখাচ্ছি। তারপর দৌড় আরম্ভ। অর্ধেক দৌড়ে থেমে গেলেন। ইপসিতা ফোন দিয়েছে। ইরা আকাশকে মারতে শুরু করলো। ও হীরা, এখন ফাজলামি করো না তো। স্পিতা ফোন দিয়েছে। ইরা থেমে গেল, কান্না করে দেবেই মনে হয়। আকাশ বারান্দায় চলে গেল। হ্যালো স্পিতা, কেমন আছো বাবু? আধা ঘন্টা কথা বলার পর রুমে এসে দেখলাম ইরা মুখ ভার করে বসে আছে। কথা শেষ? হুম। স্পিতা কাল দেখা করতে বলেছে। ও ভালো। তোমাকে আমার সাথে যেতে হবে। আমি গিয়ে করব? তোমাকে যেতে হবে ব্যাস। আকাশ আকাশ আর কিছু বলতে দিল না ইরা। রাতে না খেয়ে ইরা শুয়ে পড়ল। ইরা, ইরা, এই ইরা, ইরা চোখ খুলল। চোখগুলো লাল আর ফুলে গেছে। খেয়ে নাও, তোমার শরীর খারাপ করবে। না খাবো না। আরে খেয়ে নাও। খাবো না বললাম তো। খেতে তো হবে। আকাশ জোর করেই খাইয়ে দিচ্ছে, আর ইরা আকাশের দিকে তাকাচ্ছেই না। পরের দিন ইরাকে নিয়ে শপিংয়ে গিয়ে ইপসিতার জন্য শাড়ি কিনলো, আরো অনেক কিছু। ইরা কিছুই বলতেই পারছে না। সারাদিন ইপসিতার হাত ধরেই ঘুরছিল, আর ইরা লুচির মতোই ফুলছিল। একটা রিক্সা নিয়ে আকাশ আর ইরা বাসায় ফিরছিল। আজ স্পিতাকে খুব সুন্দর লাগছিল, তাই না? হ্যাঁ। মন খারাপ নাকি তোমার? না। বাসায় ফিরল। ইরা এখন প্রায় রাত জেগেই থাকে। আকাশ পর্দা সরিয়ে দেখে, কাজ হচ্ছেই মনে হয়। আকাশ পর্দা সরিয়ে ইরাকেই দেখছিল। ইরা আকাশকে দেখে নিল। কি দেখছো? এখন আর ইরা আকাশের সাথেই ফাজলামি করে না, সিরিয়াসলি কথা বলে। তোমাকে? আমাকে দেখার কি আছে? অনেক কিছু আছে, তুমি বুঝবে না। ও কাল কোথাও যাওয়া আছে নাকি? হ্যাঁ, স্পিতাকে নিয়ে নতুন একটা জায়গায় যাব। তাহলে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। ঘুমিয়ে পড়লাম। পরের দিন স্পিতাকে নিয়ে নদীর পাড়ে গেলাম। আর কতদিন কি? এই অভিনয়? তুমি কি আমার বন্ধু হয়ে সারা জীবন আমার পাশে থাকতে পারবে না? হুম, তবে এই অভিনয় করে তো আমি তোমার উপর আরো উইক হয়ে পড়ছি। আকাশ আর কিচ্ছু বলল না। আচ্ছা, এখন উঠতে হবে, চলো। হুম। স্পিতাকে বাড়িতে পৌঁছে দিয়ে বাসায় ফিরলাম। উপরে যাব এমন সময় দাঁড়াও। আকাশ তো ভয়ই পেয়ে গেল। কি অঘটন ঘটালাম কে জানে। জি বলুন। তোমার সাথে একটা মেয়েকে দেখলাম। কে ওই মেয়েটা? আকাশ তো শেষ। কোন মেয়ে? কোন মেয়ে মানে? তোমার সাথে কোনো মেয়ে ছিল? আমি বলবো কি করে? কোথায় দেখেছেন? ওই তো নদীর পাড়ে। ওটা তো আমার বন্ধু ছিল। বাড়িতে তোমার বউ থাকতে বাইরের মেয়েদের সাথে ঘোরা মোটেও ভালো না। আর আঙ্কেল, ও আমার বন্ধুই। তোমার বউ থাকতে মেয়ে বন্ধুর কি প্রয়োজন? আসলে আঙ্কেল। আকাশ কিছু বলার আগেই উপর থেকে ইরা বলে উঠল, আঙ্কেল ওই মেয়েটা আকাশের কলেজের বন্ধু। হ্যাঁ হ্যাঁ। আঙ্কেল আকাশের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকালেন। তবুও ঘরে বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে ঘোরা ঠিক না। জি আঙ্কেল। হুম। আঙ্কেল, কি? আপনি হার্বাল চিকিৎসায় যাননি? আঙ্কেল ভ্রু কুঁচকিয়ে বলল, কেন? আপনার টাক সমাধানের জন্য। আঙ্কেল সাথে সাথে গর্জন দিয়ে উঠলেন। ইরা আর আন্টি খিলখিল করেই হাসছে। আকাশ উপরে চলে এলো। খুব জোর বাঁচালে। হুম। তুমি কখন এলে? এই তো কিছু সময় আগে। ও সরি, তোমাকে নিয়ে আসতে পারিনি। স্পিতাকে এক জায়গায় নিয়ে গেছিলাম তো, তাই। ইটস ওকে। আজ 2 মাস হয়ে গেল আকাশ আর ইপসিতার প্রেমের অভিনয়, কিন্তু ইরা তো কোনো রেসপন্সই দিচ্ছে না। যে জায়গায় ইরার আকাশকে বলার কথা যে ও আকাশকেই ভালোবাসে, সেই জায়গায় ইরা কিছুই বলছে না। তারপর ইপসিতাকে একদিন নদীর পাড়ে ডাকলো। স্পিতা, বলো। আমি আজই ইরাকে বলে দিব আমার মনের কথা। ইপসিতা কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকলো আর বলল, ও ধন্যবাদ কেন? আমাকে অনেক টাইম দেওয়ার জন্য, সেটা অভিনয়ই হোক। আকাশ ইপসিতার মনের কথাটা বুঝতে পারলো। এখন যাই। বলে উঠল ইপসিতা।
আকাশের হাতটা ধরে বলল, গিভ মি হাগ। ইপসিতা আকাশকে জড়িয়ে ধরল। মীরা খুব কান্না করছে। আকাশ ইপসিতার মাথায় হাত বুলিয়ে দিল। কেঁদো না স্পিতা। ইপসিতাকে রিক্সা করে বাড়ি পাঠিয়ে দিল। আকাশ রিক্সা নিয়ে ইরাকে নিয়ে আসতে গেল। ইরা অফিসের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্যই অপেক্ষা করছিল। চলো। ইরা রিক্সায় উঠতে উঠতে বলল, আজ নিতে এলে যে? নদীর দিকে চলুন, ওখানে গিয়ে কি করবে? গেলে দেখতে পারবেন। ইরা আর আকাশ নদীর কিনারায় বসে আছে। হীরা, স্পিতা আর আমার মাঝে কোনো সম্পর্ক নেই। মানে? মানে তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জানার জন্য স্পিতার সাথে প্রেমের অভিনয় করেছি। আমি কি কখনো বলেছি তোমাকে ভালোবাসি? জানি না, শুধু তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ ইরা। ইরা আকাশকে চড় মারল। তুমি জানো আমি অনাথ। আমাকে এই সমাজ মেনে নিবে না। আমি তোমাকে ভালোবাসি না। ইরা, আমার সমস্যা না হলে তোমার কি সমস্যা? আমি তোমাকে ভালোবাসি না, বাস। তুমি মিথ্যে বলছো। আমি জানি তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি না। আকাশের সাথেই কাটার ছিল, সেটা হাতে ধরলো। এখন ভালোবাসবে তো? তুমি যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকো তাহলে তুমি নিজের কোনো ক্ষতি করবে না। ইরা চলেই যাচ্ছে। আকাশের চোখ দিয়ে পানি পড়ছে। কি করব ভাবতেই পারছে না। রাত হয়ে গেছে। আকাশ রাস্তায় হাঁটছে। বাসায় যাবো কি যাব না ভাবছে। আব্বু আম্মু আর বোনটার কথা মনে পড়ছে। আর তখনই এরা কি ডিস্টার্ব করা ছেলেগুলো? কি ভাই, কেমন আছেন? আকাশ কিছু না বলেই হাঁটা ধরলো। ছেলেটা আবার বলল। ভাইয়া কেমন আছেন? আকাশ ছেলেটার দিকে তাকালো। সজোরে একটা ঘুষি মারলো ও গালে। গাল কিছুটা কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আরে ভাই, কি হয়েছে আপনার? আকাশ ছেলেটার দিকে এগিয়ে যেতেই মাটি থেকে উঠিয়ে দিল দৌড়। ইরা আকাশকে নিজের ক্ষতি করতে মানা করছে, না হয়। বাড়িতে এলাম। দারোয়ান চাচা অন্ধকারের মধ্যেও আকাশকে চিনে ফেলল। চিৎকার দিয়ে উঠলেন। ছোট সাহেব এসেছেন? চিৎকার শুনে আব্বু আম্মু বোনটা বাকি লোকেরা সবাই বেরিয়ে এলো। আব্বু আম্মু বোন আকাশকে দেখে জড়িয়ে ধরেই কেঁদে দিল। আর অনেক জিজ্ঞাসাবাদ। আকাশ কিচ্ছু কিচ্ছু বললই না। আজ 1 সপ্তাহ হয়ে গেছে বাসায় আসার। আকাশ কারোর সাথেই তেমন কথাই বলে না। মাঝ রাতে ইরার কথা মনে করে কাঁদে। আর এর মাঝেও সবাই আকাশকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আকাশও বিষয়টা তাদের উপর ছেড়ে দিয়েছে। শুনলাম তারা নাকি বিয়ে ঠিক করেই ফেলেছে। আকাশ কোনই দেখেনি। আজ আকাশের বিয়ে হয়ে গেল নীলাঞ্জনা নামের একটা মেয়ের সাথে। রাত প্রায় 12:40 রুমে ঢুকলো। নীলাঞ্জনা এসে আকাশকে সালাম করলো। আমি আপনাকে স্বামীর অধিকার দিতে পারবো না। আমি অন্যজনকে ভালোবাসি। ইউ চিটার! কি বললি তুই? সেদিন না বললি আমাকে ভালোবাসিস, আর এখন বলছিস? আকাশ তো পুরাই অবাক। এটা তো ইরা। ইরা, হুম। তুমি এখানে কি করে? কি করে আবার? বিয়ে করে। বুঝিয়ে বলো। তোমার আব্বু মানে আমার শ্বশুর আব্বা। আমার আব্বুর বন্ধু আর শাশুড়ি আম্মা আমার আম্মুর বান্ধবী। আমাদের বিয়ে আগে থেকেই ঠিক করা। সেই সুবাদে ননদিনের সাথে আমার বন্ধুত্ব। আমি তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, আর তুমি বিয়ে করবে না বলে পালিয়ে গেলে। তাই আমি তোমাকে শাস্তি দেওয়ার জন্য সব নাটক করেছি। তাই বলে এরকম কষ্ট দিবে আমাকে? আমিও তো কষ্ট পেয়েছি। আকাশ আর কিছু না বলেই বারান্দায় চলে গেল। ইরাও আকাশের পিছনে এসে জড়িয়ে ধরে বলল, সরি তো, এই কান ধরলাম। আকাশ কিছু না বলাই ইরা আকাশকে নিজের দিকে ঘুরিয়ে আকাশকে ঠোঁটের উপর তার ঠোঁট বসিয়ে দিল। বাকিটা ইতিহাস। পরের দিন সকালে নাস্তার টেবিলে ওদের পরিবারের সবাই আসলো। আকাশ ও ইরা ওনাদের সাথে গল্প করতে লাগলো। বাড়ির সবাই ওদের ভাড়া বাড়িতে থাকার ঘটনা শুনতে চাইছিল। আকাশ ও ইরা ওনাদের সব বলতে লাগলো, কিন্তু ইপসিতার কোনো কথাই এদের বললই না। এভাবেই দেখতে দেখতে 2 বছর কেটে গেল। এর পরের মধ্যে ইরার পেটে ব্যথা শুরু হলে আকাশ ইরাকে নিয়ে ডাক্তারের কাছেই চলে যায়। আকাশ ও ইরার বাড়ির সবাই ওটি রুমের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন। আমার স্ত্রী কেমন আছে? আপনার স্ত্রী ও আপনার ছেলে মেয়ে 3জনেই সুস্থ আছে। আমি কি ওদের দেখতে পারি এখন? ওদের কেবিনে নিয়ে গেলে দেখা করে নেবেন। কিছুক্ষণ পর ইরাকে কেবিনে নিয়ে গেল। আকাশ আর ওর পরিবারের সবাই ইরা আর ওর বেবিদের দেখার জন্য রুমে ঢোকে। ওরা রুমে কিছুক্ষণ থেকেই বেরিয়ে পড়ে। শুধু আকাশ রুমেই থেকে যায়। কাঁদছো কেন? ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো না তো,
সেজন্য। দেখো, আমি একদম ঠিক আছি। স্পিতার কোনো খবর পেলে? হ্যাঁ, ইস্পিতা একটা মেয়ে হয়েছে 2 মাস আগে, এখনো ও অনেক সুখে আছে। আমিও তোমাকে পেয়ে অনেক সুখে আছি। বলেই দুজনেই হেসে উঠল। তো বন্ধুরা, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী গল্পে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।